আচ্ছা, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে যেটা ব্যাপার যেটা বলছিলাম যে আগে ১ম এ ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ব্যাপারটা মানে কি সেইটা আগে বুঝে নেওয়া যাক। যে কি হয় ধরো মানে আমরা এতদিন কি পড়ে এসেছি যে একটা মলিকুলকে এক্সাইট করা মানে একটা মলিকুল মানে বেসিক্যালি রাদার বলা এইভাবে বলি যে একটা কোনো একটা রিয়াকশন নিয়ে পড়তে চলেছি। তো মানে রিয়াকশন মানে একটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হবে। তো এতদিন আমরা যেটা পড়ে এসেছি যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যেটা তৈরি হয় যে একটা রিয়াক্ট্যান্ট মলিকুল দুটো কিছু রিয়াক্ট্যান্ট মলিকুল আছে তারা রিয়াক্ট করছে। এবার রিয়াক্ট করছে কিভাবে? এবার এরকম হয় তাদের পাশাপাশি রেখে দিলেই যদি তারা ভীষণ রিয়াক্টিভ হয় ডিপেন্ডিং অন দা তারা কেমন মলিকুল কি ব্যাপার রিয়াক্ট করতে পারে, অথবা আমাদের যেটা করতে হতো যে হিট দিতে হতো, হিট দিলে না নর্মালি রিয়াকশনটা হতো। এবার এখন আমরা যেটা পড়বো যে না হিট দিয়ে না, এবার আমরা যেটা পড়বো যে লাইট মানে কিছু কিছু মলিকুল রিয়াকশনস আছে যে হিট দিলেই হয় না, লাইট দিতে হয়। এবং তার থেকেও বড় কথা যে যেটা হচ্ছে আমাদের মানে দৈনন্দিন জীবনে যেটা সবসময় দেখতে পাচ্ছি, যেমন কি মানে হচ্ছে সূর্যের আলো মানে একটা ইউভি রেডিয়েশন। সেই সবসময় সূর্যের আলো সব জায়গায় পড়ছে, গাছের উপরে পড়ছে, আমাদের শরীরে পড়ছে, মানে মানে যে কোনো অবজেক্টের ওপরেই সূর্যের আলো পড়ছে। আচ্ছা, এবার আমাদের শরীরে পড়ছে, আমাদের শরীরে কি কি আছে? বিভিন্ন রকম প্রোটিন আছে। প্রোটিন মানেই তো সেই প্রোটিনের মানে হয়তো কিছু লাইট অ্যাবজর্বিং স্পিসিস আছে যারা লাইট অ্যাবজর্ব করছে। তাহলে লাইট অ্যাবজর্ব করে মানে শুধু হিট অ্যাবজর্ব করে কি হচ্ছে না হচ্ছে সেটা ইম্পর্টেন্ট যতটা, লাইটও তো প্রত্যেক মুহূর্তে অ্যাবজর্বড হচ্ছে, মানে রেডিয়েশনও প্রত্যেক মুহূর্তে অ্যাবজর্বড হচ্ছে বাই হিউম্যান বডি, বাই যে কোনো আর কি মানে যে কোনো প্রাণী, মানে শুধু হিউম্যান না, যে কোনো লিভিং অবজেক্ট অ্যাবজর্ব করছে। তারপরে এই যে তারপরে এই মানে গাছপালাগুলো অ্যাবজর্ব করছে, এই সমস্ত এই জিনিসগুলো লাইট সূর্যের আলো অ্যাবজর্ব করছে। এবং এদের প্রত্যেকের মধ্যেই কিছু লাইট অ্যাবজর্বিং স্পিসিস আছে বা প্রোটিন আছে, যে প্রোটিনগুলো কাজ করছে বিভিন্ন রকমভাবে, হ্যাঁ, মানে আমাদের মানে দৈনন্দিন বিভিন্ন মানে জৈবিক প্রক্রিয়ায় সেই প্রোটিনগুলো কাজ করছে, গাছের বিভিন্ন কাজে মানে গাছের যে সমস্ত প্রোটিনগুলো আছে সেগুলো কাজে লাগছে। হ্যাঁ, আরো সব অনেক কিছু মানে অনেক কিছু হচ্ছে, কিন্তু সেগুলো সবই হচ্ছে লাইটের প্রেজেন্সে। তার মানে লাইট কিছু একটা করছে, লাইট কিছু একটা রিয়াকশন ঘটাচ্ছে। তাহলে যে রিয়াকশন লাইটের প্রেজেন্সে হচ্ছে তাকেই বলা হচ্ছে ফটোকেমিক্যাল রিয়াকশন। এবং এই এবং লাইট আর হিট মানে লাইট অ্যাবজর্ব করে কেউ এক্সাইট হচ্ছে, করে তারা এক্সাইট হচ্ছে মানে কিছু হিট জেনারেট হচ্ছে। কিভাবে হিট জেনারেট হচ্ছে সেটা বলবো। এবং সেই হিটটাকে আবার ছেড়ে দিয়ে তারা আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভেশন এবং ডিঅ্যাক্টিভেশন। বাট অ্যাক্টিভেশন হচ্ছে থ্রু লাইট বাই অ্যাবজর্বিং লাইট, আর ডিঅ্যাক্টিভেশন হচ্ছে বাই এমিটিং হিট। এইটাও একটা আছে, মানে কোনো রিয়াকশন ঘটছে না, মানে এক্সাইটেড হচ্ছে আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা প্রসেস হয়, সেইটাকে বলা হয় ফটোফিজিক্যাল প্রসেস, সেটা আমরা দেখব। আর যারা হচ্ছে লাইট অ্যাবজর্ব করে এক্সাইট হচ্ছে করে এবং তারপরে কিছু স্টেপের মাধ্যম ফলো করে আলটিমেটলি প্রোডাক্ট মলিকুল দিচ্ছে, সেটাকে বলে ফটোকেমিক্যাল প্রসেস। তার মানে যে সমস্ত রিয়াকশনগুলো লাইটের প্রেজেন্সে হয় তাদেরকে আমরা তোমরা অর্গানিকেও হয়তো দিনে পড়েছো, অর্গানিকেও আমরা পড়তাম, আমার মনে আছে কি সব সেই কি জানো 2,4 সাইক্লো অ্যাডিশন, ফটোকেমিস্ট্রি যেটাকে বলতো আর কি, অর্গানিকেও পড়তাম। তো সেই জিনিসগুলো আমরা দেখবো, আমরা তার থিওরিগুলো পড়বো, মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে মেনলি সেইগুলোরই থিওরি পড়বো। ঠিক আছে, তো তাহলে সেইগুলো দেখা যাক। তাহলে কি হচ্ছে বেসিক্যালি একটা মলিকুল আছে, ধরো এটাকে তুমি রিয়াক্ট্যান্ট মলিকুল বলতে পারো বা এমনি মলিকুল আছে ধরো এম। তাতে আমরা কি করছি, তাতে আমরা লাইট দিচ্ছি। লাইট মানে কি, মানে বেসিক্যালি লাইট হচ্ছে যে কালেকশন অফ ফোটন, মানে ইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেট ইচ হ্যাভিং এনার্জি এইচ নিউ, বা ইচ হ্যাভিং যদি এন নাম্বার অফ ফোটন থাকে তাহলে ইচ হ্যাভিং এনার্জি এন এইচ নিউ। এরকম ভাবে আমরা পড়ে এসেছি আইনস্টাইনস ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা এটাই পড়ে এসেছি। তাহলে যেটা কি তার মানে কি, মানে বেসিক্যালি একটা লাইট দেওয়া হচ্ছে, মানে কালেকশন অফ এনার্জি প্যাকেট দেওয়া হচ্ছে ইচ হ্যাভিং এনার্জি এইচ নিউ। তাহলে এইচ নিউ দেওয়া হচ্ছে, তার মানে এই পরিমাণ এনার্জিটাকে দেওয়া হচ্ছে বা লাইটটা দেওয়া হচ্ছে, যেখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই আচ্ছা ঠিক আছে, এইটা এবার এইটা হওয়ার পরে কি হবে,
এইটা দেওয়া হচ্ছে, দেওয়ার ফলে কি করছে এই মানে এই লাইটটাকে নিয়ে, যেটা বেসিক্যালি একটা এনার্জি, লাইট মানে এনার্জি অ্যাজ ফর্ম অফ লাইট দেওয়া হচ্ছে। তাহলে সেই এনার্জিটা নিয়ে এই মলিকুলটা, অবশ্যই তার এনার্জি এখন বেড়ে গেছে, তার মানে যেটাকে বলা হচ্ছে তার মানে মলিকুল, একটা মলিকুল যে কিছু পরিমাণ হিট নিল, বা এই পার্টিকুলার কেসে কিছু পরিমাণ এনার্জি অ্যাজ এ ফর্ম অফ লাইট নিল, মানে লাইট নিল, তার ফলে ওর যা এনার্জি ছিল, যে এনার্জিটা অলরেডি ছিল, মানে যে একটা স্টেবল অবস্থা, সেটাকে বলে গ্রাউন্ড স্টেট। তার মানে এবার থেকে এই মলিকুলটাকে আমরা বলবো এ মলিকুল ইন গ্রাউন্ড স্টেট। সেটাকে আমরা দেখাবো এবার থেকে S0 দিয়ে, S0 এই অবস্থায় ছিল, ঠিক আছে। এইবার আমি এটাকে এইচ নিউ দিলাম। এইচ নিউ কেমন এইচ নিউ দিলাম, এটা অবশ্যই আমি ইউভি ভিজিবল রিজন, আমি যেটা নিয়ে বললাম যে সূর্যের আলো মানে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা ইউভি ভিজিবল রেডিয়েশন, যেটা সেই রেঞ্জের আলো দেবো, কারণ আমি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি মানে আমি সেই রেঞ্জের আলো নিয়েই কথাবার্তা বলবো, ওই ভাইব্রেশনাল বা মাইক্রো লেভেলের আলো নিয়ে বলবো না। তো তাহলে লাইট must be in the UV visible region, যেটা কত, যেটা হচ্ছে মোটামুটি যার ল্যামডা হচ্ছে, মানে যার ল্যামডাটা হবে 200 থেকে 800 ন্যানোমিটার, মোটামুটি এই রেঞ্জের ওয়েভলেন্থ আছে এরকম, মানে যেটা আর কি ভিজিবল রিজিয়নে, যেটা আমরা চোখে দেখতে পাবো, সেই রিজিয়নে লাইট দেওয়া হলো। তাহলে এইটা হলো। আচ্ছা, এইটা হলো, এইটা করলে কি হবে, এটা মলিকুলটা এবার এক্সাইটেড হলো, এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। সেটাকে আমরা এবার থেকে দেখাবো এম স্টার দিয়ে লিখবো, এবং এইটাকে বলবো যে মলিকুল molecule is in the excited state, ঠিক আছে, ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট বা এক্সাইটেড স্টেট। আচ্ছা, এইটাকে আমরা অনেক কিছু দিয়ে দেখাবো। আচ্ছা, প্রথমত মানে এখানে আমি S0 লিখে দিলাম। আচ্ছা, এস মানে কি, কেন এস লিখলাম, এটা তো একটা ইলেকট্রনিক গ্রাউন্ড স্টেটে আছে, তাহলে আমি কেন এস লিখলাম, আমি বোঝাতে চাইছি এস ফর স্পিন, মানে স্পিনটা হচ্ছে সিংলেট এখানে, মানে যে কোনো মলিকুল, মানে কিছু কিছু মলিকুল ছাড়া মোস্ট অফ দ্য কেসে যে কোনো মলিকুল যখন স্টেবল অবস্থাতে বসে আছে, একদম স্টেবল, কোনো নরমচরণ নেই, কিছু নেই, সেটা হচ্ছে সিংলেট গ্রাউন্ড স্টেটে থাকে। সিংলেট গ্রাউন্ড স্টেট মানে ওই 0 ফর গ্রাউন্ড আর এস ফর সিংলেট, এ সিংলেট গ্রাউন্ড স্টেটে আছে। এবার মলিকুলটাকে আমি লাইট দিয়ে এক্সাইট করলাম। আমরা জানি আমাদের সিলেকশন রুল অনুযায়ী এটা সিংলেট থেকে যে কোনো একটা সিংলেট স্টেটেই যাবে। এবার কথাটা হচ্ছে কোন সিংলেট স্টেটে যাবে, আমি যেমন এইচ নিউ দিয়েছি, যতটা পরিমাণ এনার্জি দিয়েছি, 1 নম্বর সেটা। 2 নম্বর হচ্ছে এই পার্টিকুলার যে এক্সাইটেড স্টেটের কথা বলছি, সেইটারও কিছু আর কি প্রপার্টি থাকবে, সেইটারও একটা পার্টিকুলার নেচার থাকবে, যে নেচারের ওপর ডিপেন্ড করে মলিকুলটা যাবে। হ্যাঁ, যে কোনো এক্সাইটেড স্টেটে, যে কোনো সিংলেট এক্সাইটেড স্টেটেই মলিকুলটা কিন্তু এক্সাইটেড হবে না, কিছু পার্টিকুলার নেচার অফ এক্সাইটেড স্টেট আছে যেখানে মলিকুলটা এক্সাইটেড হবে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তার মানে এই ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট যেটা, সেটাকে আমরা এস দিয়ে তো অবশ্যই লিখবো, কারণ সিংলেট থেকে সিংলেটেই যেতে হবে, সেটাই আমাদের সিলেকশন রুল বলে। সিংলেট থেকে অন্য কোনো মানে ডেল্টা এস যেটা, মানে বেসিক্যালি তোমার চেঞ্জ ইন স্পিন যেটা, সেটাকে 0 হতে হবে, এটা হচ্ছে সিলেকশন রুল। তার মানে সিংলেট থেকে সিংলেটেই যাবে, কিন্তু এইখানে আমি বলতে পারি এটা এস এন, যেখানে আমার এনটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মানে বেশি, খুব বেশি ওপরে হবে না, মোটামুটি এরকম কিছু ধরো হতে পারে। আমি সেটা বলবো, সেটা ডিপেন্ড করবে কিসের ওপরে, সেটা বলবো, এইটা নিয়ে আমরা আলোচনা করবো পরে, ঠিক আছে। এইটা একটা হলো। আচ্ছা, এরপরে কি হলো, ধরো এই যখন এই এক্সাইটেড স্টেটে গেলে, এবারে এই এক্সাইটেড স্টেটে না, এক্সাইটেড মলিকুলের সাথে অনেক কিছু হতে পারে।
একটা হতে পারে, দেখো তুমি এই যে আমরা বলছি একটা মলিকুল করে কথা বলছি, ইটস নট নেসেসারিলি একটা মলিকুল। এখানে তোমার কি আছে, তুমি তুমি একটা কম্পাউন্ড, একটা তোমার কাছে ধরো একটা মানে কম্পাউন্ড আছে, সেইটা নিয়ে তুমি কাজ করছো। তার মানে তোমাকে ওখানে কি আছে, তোমাকে তো অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল আছে তার মধ্যে, মানে তুমি 1 মোল অফ কিছু নিয়ে কাজ করছো, তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল আছে। তো এবার তুমি যখন মানে তুমি ফোটন পাঠাচ্ছ, তুমি তো একটা ফোটন পাঠা মানে তুমি একটা লাইট পাঠাচ্ছ, মানে সেই লাইটের তো একটা ইন্টেন্সিটি আছে। এবার তুমি তো তার মানে তুমি সেই ইন্টেন্সিটি মানে তো একটা ফোটন আছে তার মধ্যে তো না, সেখানেও তোমার ধরো এন নাম্বার অফ ফোটন আছে। এবার কথাটা হচ্ছে এন নাম্বার অফ ফোটন গিয়ে এন নাম্বার অফ মলিকুলের সাথে মানে তোমার কলিশন করবে। মানে কি, মানে একটা ফোটন, একটু পরেই আমরা কিছু লজ নিয়ে কথা বলবো, সেখানে দেখবো যে একটা ফোটন অ্যাট এ টাইম একটা মলিকুলের সাথেই কলিশন করে। মানে কলিশন সবসময় টু বডি কলিশন হবে, মানে টু বডি কলিশন ইজ দ্য মোস্ট প্রবাবল ওয়ান। তাহলে টু বডি কলিশন মানে কি, একটা মলিকুল একটা ফোটনের সাথেই কলিশন করবে অ্যাট এ টাইম, সেটা হবে। তাহলে একটা ফোটন একটা মলিকুলের সাথে কলিশন করলো, করে মলিকুলটাকে এক্সাইট করলো। আচ্ছা, এবার নট নেসেসারিলি যে মানে কলিশন হওয়া মানেই সেটা এক্সাইটেড হবে এরকম নয়। কিছু মলিকুল এক্সাইটেড নাই হতে পারে, মানে কলিশন করা হলো তারপরে এক্সাইটেড নাই হতে পারে, মানে এফেক্টিভ কলিশন হয়তো হলো না। আবার কিছু কলিশন এক্সাইটেড হলো আফটার কলিশন, তার মানে দেয়ার ইজ মানে সবসময় সেখানে একটা এফেক্টিভ কলিশনেরও একটা ব্যাপার থেকে যাবে। তো যাই হোক, সবকিছু হয়ে ধরো অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল আছে, তাতে তুমি একটা লাইট পাঠিয়েছো হ্যাভিং ইন্টেন্সিটি ধরো আই, সেই ইন্টেন্সিটি আই মানে সেখানে একটা ধরো এন নাম্বার অফ ফোটন আছে, তার মানে এন নাম্বার অফ ফোটন এন নাম্বার অফ মলিকুলের সাথে মানে কলিশন করেছে, তার মধ্যে কিছু মলিকুল ওপরে উঠেছে, কিছু মলিকুল হয়তো কিছুই হয়নি, আর কিছু মলিকুল এক্সাইটেড হয়েছে। ওপরে উঠেছে মানে এক্সাইটেড হয়েছে, আমি এটা বলতে চাইছি, এক্সাইটেড হয়েছে। আচ্ছা, তাহলে কিছু মলিকুল এক্সাইটেড হয়েছে, তাহলে এক্সাইটেড স্টেটে সেই প্রত্যেকের এনার্জি তো খুব বেশি। তাহলে যখন যখন কোনো একটা মলিকুলের এনার্জি মানে যখন কিছু মলিকুলের বা কোনো একটা মলিকুলের এনার্জি খুব বেশি, এনার্জি বেশি মানেই আমরা কেমিস্ট্রির ভাষায় কি জানি, তারা সবসময় যা খুশি করতে পারে। মানে এনার্জি বেশি মানে সে স্থির অবস্থায় বসে নেই, এবার সে যা খুশি করতে পারে। তার মানে এক্সাইটেড স্টেটে উঠে ওই মলিকুলগুলো যাদের এনার্জি মানে বেশি নিয়ে যারা এক্সাইটেড স্টেটে উঠলো, তারা নিজেদের মধ্যে কলিশন করছে, এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, ছুটে বেড়াচ্ছে, যা খুশি করছে। এবং তার সাথে সাথে তারা চেষ্টাও করছে যে কি করে আমি এনার্জি কমাবো, কারণ আমরা জানি কেমিস্ট্রিতে সেটাই আমাদের উদ্দেশ্য, আলটিমেটলি লোয়ার এনার্জিতে আসতে হবে। তো সেইখানেও অনেক রকম প্রশ্ন এখানে থেকে যায়, অনেক রকম ব্যাপার আছে, আমরা সবটা বুঝবো ধীরে ধীরে, ঠিক আছে? এখন গল্পের মতো মনে রাখো যে কি হচ্ছে। তাহলে তারা এক্সাইটেড স্টেটে উঠে এবার তারা মানে মারামারি করছে, নিজেদের মধ্যেই করছে। তাহলে নিজেদের মধ্যে যখন কলিশন করছে তখন কি কি হতে পারে, তখন হতে পারে কিছু মলিকুল এই নিজেদের মধ্যে কলিশন করে করে তারা এনার্জি লুজ করছে, কলিশন করে করে তারা এনার্জি লুজ করছে। বা এনার্জি কিভাবে লুজ করছে, মানে রেডিয়েটিভলি এনার্জি লুজ, এই সরি নন রেডিয়েটিভলি এনার্জি লুজ করছে। নন রেডিয়েটিভ কথাটার মানে কি, আচ্ছা এই যে আমরা এখানে বলেছি একটা মলিকুল তা সে এইচ নিউ পরিমাণ মানে লাইট নিয়ে এম স্টারে হচ্ছে, এইটাকে বলা হয় রেডিয়েটিভ প্রসেস। রেডিয়েটিভ মানে রেডিয়েশন দিয়ে কিছু একটা হচ্ছে, এটাকে বলে রেডিয়েটিভ প্রসেস। আর এই যে এক্সাইটেড স্টেটে মলিকুলগুলো উঠলো এবং তারা নিজেদের মধ্যে কলিশন করে করে এনার্জি লুজ করছে, এনার্জি কিভাবে লুজ করছে, বাই এমিটিং হিট, হিট ছেড়ে ছেড়ে এনার্জি লুজ করছে, এইটাকে বলা হয় নন রেডিয়েটিভ প্রসেস। মানে হিটের মাধ্যমে এনার্জি লুজ করছে, কোনো রেডিয়েশন ইনভলভ হচ্ছে না এখানে। তাহলে যখন এনার্জি তারা লুজ করছে তার মানে কি, তাদের এনার্জি কমে যাচ্ছে, তাহলে তারা এক্সাইটেড স্টেটে থাকছে না, তারা আস্তে আস্তে করে এনার্জি লুজ করে আবার গ্রাউন্ড স্টেটে আবার ওই এম জিরো মানে এম এ ফিরে যেতে পারে, ঠিক আছে? তাহলে এম স্টার থেকে কি হতে পারে, এইখান থেকে একটা জিনিস প্রথমত হতে পারে, সেটা হচ্ছে ওই আবার ধরো এম এ ফিরে গেল, প্লাস তার সাথে ওই এইচ নিউ প্রাইম হয়ে গেল। মানে হচ্ছে নন রেডিয়েটিভলি লুজ করলো, লুজ করে তারা কোথাও একটা আসলো, এসে সেখান থেকে আবার ডিরেক্ট গ্রাউন্ড স্টেটে নেমে আসলো, তার সাথে একটা লাইট ছেড়ে দিল। কিন্তু এখন সেই লাইটের ফ্রিকোয়েন্সি ইজ ডিফারেন্ট দ্যান দ্য ইনসিডেন্ট লাইট। এই পুরো ব্যাপারটা কি হচ্ছে আমরা বুঝবো, মানে মলিকুলগুলো এক্সাইটেড স্টেটে গেল, পুরো নিজেদের মধ্যে কলিশন করছে, নিজেদের মধ্যে কলিশন করে তারা একটু একটু করে হিট ছাড়ছে, মানে বাই 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 এমিটিং হিট তারা একটু একটু করে এনার্জি কমাচ্ছে, কমিয়ে তারা কোনো একটা স্টেবল জায়গায় এসে পৌঁছালো। সেটা কোথায় এসে পৌঁছালো আমি বলবো আমরা, সেখান থেকে ডিরেক্ট গ্রাউন্ড স্টেটে নেমে আসলো বাই এমিটিং লাইট। বাট সেই লাইটের ফ্রিকোয়েন্সি এখন ডিফারেন্ট হবে দ্যান দ্য ইনসিডেন্ট লাইট। কেন,
সব দেখবো, সব বুঝবো। ঠিক আছে? এইটা। তাহলে এইটা হলো। তাহলে এরকম একটা হতে পারে। আমি আরেকটা যেটা বলছি, এটাও যেমন হতে পারে, আরেকটাও হতে পারে যেটা বলছি হিট। এটা নন রেডিয়েটিভ যেটা বললাম না যে মানে সেটা আরকি মানে ধীরে, ধীরে এনার্জি ছেড়ে কোথাও একটা এসে পৌঁছাচ্ছে, তারপরে এই লাইটটা ছাড়ছে, সেটাও যেমন হতে পারে। আবার ধীরে, ধীরে এনার্জি ছাড়তে, ছাড়তে ডিরেক্ট গ্রাউন্ড স্টেটেও চলে আসছে, সেক্ষেত্রে হিটের পরিমাণটা অনেক বেশি ছাড়ছে, সেটাও হতে পারে। এইটা হলো। ঠিক আছে? এইটা। তাহলে এই জিনিসটা আচ্ছা ঠিক আছে, আমি পুরো জিনিসটা আগে দেখিয়ে দিই। তাহলে এক্সাইটেড স্টেটে উঠে মলিকুলগুলো এইটা একটা পসিবিলিটি যেটা করতে পারে। আরো কিছু পসিবিলিটি আছে এক্সাইটেড স্টেট থেকে। কি হতে পারে? ধরো এক্সাইটেড স্টেটে ও কিছু একটা অন্য কোনো কিছু একটা মানে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল পেয়ে গেল। মানে এক্সাইটেড স্টেটে কিছু একটা মানে এই এক্সাইটেড মলিকুলগুলো অন্য কিছু একটা মলিকুলকে আশেপাশে পেয়ে গেল। মানে ধরো আমি বাইরে থেকে অ্যাড করতে পারি। ওই মানে এক্সাইটেড স্টেটে অ্যাড করছি মানে কি? মানে কোনো একটা বাইরে থেকে ধরো কেউ একটা অ্যাড করলো, অতটাই এনার্জির অন্য কোনো মলিকুল অ্যাড করলো। হতেই পারে অতটা এনার্জিতে কি করে পৌঁছেছে? হিট দিয়ে ধরো তাকে পৌঁছে দিয়েছি আলাদা করে সেরকম এনার্জির কোনো মলিকুলকে অ্যাড করা হলো। বা এই মলিকুলগুলো নিজেদের মধ্যে কলিশন করে বা 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 এটা হতে পারে, ধরো তুমি তো রিয়াকশন হচ্ছে মানে কি? মানে একটা সলিউশন ফেজে রিয়াকশন হচ্ছে, তাই না? মানে তুমি ধরো একটা মানে কোনো একটা পার্টিকুলার সলিউশন আছে, তার মধ্যে কোন এই মলিকুলগুলো রিয়াকশন করছে, তার মানে সেই সলিউশন যেটা বলছি, সেই সলিউশনের তো কিছু একটা কম্পাউন্ড আছে, সেই সলিউশনেরও তো কিছু মলিকুল আছে, সেই মলিকুলের সাথেও তো এই রিয়াক্টেন্ট মলিকুলগুলো রিয়াকশন করতেই পারে। তো তার মানে এক্সাইটেড স্টেট থেকে কিন্তু অন্য মলিকুলকে পেয়ে সে তার সাথে রিয়াকশন করার একটা পসিবিলিটিও থেকে যায়। তাহলে কি হতে পারে? যে ধরো এইখান থেকে ধরো আমি বলছি যে মানে প্লাস কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট পেয়েছে, সেটা সলিউশন ফেজ হতে পারে, সলিউশনের মানে সলভেন্ট মলিকুলও হতে পারে আর কি। মানে সলিউশন মানে সলভেন্ট মলিকুল হতে পারে, বা বাইরে থেকে কেউ অ্যাড করতে পারে, অনেক কিছুই হতে পারে আর কি। সেটা যদি হয় তাহলে সেখান থেকে একটা প্রোডাক্ট দিল এইটা। ঠিক আছে? তাহলে এই যে এই প্রসেসটা মানে এবং আমি বলছি এই প্রসেসটাকে, এইটা হচ্ছে ধরো স্টেপ 1, এইটা স্টেপ 2 আর কি। এই যে এইটাকে বলা হয়, এই প্রথম স্টেপটা হচ্ছে প্রাইমারি প্রসেস, যেটা সবসময় হবে, যেটা যে কোনো কিছুর বিনিময়ে মানে প্রাইমারি প্রসেসটা থাকবে আর কি। তারপরেরটাকে বলা হয় স্টেপ 2টাকে বলা হয় সেকেন্ডারি প্রসেস। এইটা এরকম। ঠিক আছে? আর এই যে এই ব্যাপারটা, এই যে এইটা এই এম এখান থেকে হয়ে এইটা যেটা এইটাকে বলা হয় ফটোকেমিক্যাল প্রসেস, এই রিয়াকশনটাকে বলা হয়। আর এই যে ব্যাপারটা তোমার ধরো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেটা এই ব্যাপারটা, এইটা হচ্ছে ফটোফিজিক্যাল প্রসেসেস। এইটা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তার মানে এই ফটোফিজিক্যাল বা ফটোকেমিক্যাল যাই হোক না কেন, এই দুটোর মধ্যে প্রাইমারি প্রসেস হচ্ছে কমন। প্রাইমারি প্রসেসটা হতেই হবে, মানে মলিকুলটাকে লাইট অ্যাবজর্ব করতেই হবে, করে এক্সাইটেড স্টেটে যেতে হবে। এবার এক্সাইটেড স্টেট থেকে সে অন্য কোনো সলভেন্ট মলিকুল পেয়ে বা নিজেদের মধ্যে আরো রিয়াকশন করে বা হচ্ছে কি বাইরে থেকে কোনো রিয়াক্ট্যান্ট মলিকুল অ্যাড করে অফ ইকুয়াল এনার্জি সে একটা কোনো প্রোডাক্ট তৈরি করতে পারে, যেটাকে বলা হয় ফটো প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে বলা হয় ফটো প্রোডাক্ট, মানে লাইটের মাধ্যমে কোনো প্রোডাক্ট তৈরি হলো, তাই এটাকে বলা হয় ফটো প্রোডাক্ট। এবং এই রিয়াকশনটাকে বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় ফটোকেমিক্যাল প্রসেস
অথবা এই এক্সাইটেড স্টেট থেকে এই মলিকুলটা মানে নিজেদের মধ্যে কলিশন করে আস্তে আস্তে মানে হিটের মাধ্যমে এনার্জিটাকে লুজ করতে পারে, করে কোনো একটা পার্টিকুলার জায়গায় কোনো একটা কম্পারেটিভলি স্টেবল জায়গায় এসে সেখান থেকে ডিরেক্ট S0-তে জাম্প করতে পারে বাই এমিটিং light of another frequency of frequency which is different from the frequency of the incident light, অথবা মানে হিট অনেকটা বেশি হিট ছেড়ে ডিরেক্টলি গ্রাউন্ড স্টেটে চলে আসতে পারে। এইটাকে বলা হয় ফটোফিজিক্যাল প্রসেস। ঠিক আছে, তাহলে এবার আমরা হচ্ছে এই ফটোকেমিক্যাল প্রসেস নিয়ে কিছু পড়াশোনা মানে কথাবার্তা বলবো, আর ফটোফিজিক্যাল প্রসেস। ফটোফিজিক্যাল প্রসেসের উদাহরণ কি? ফটোফিজিক্যাল প্রসেসের উদাহরণ হচ্ছে যেমন তোমার ধরো ফ্লোরোসেন্স, তারপরে তোমার হচ্ছে তোমার ফ্লোরোসেন্স, তারপরে তলায় লিখলেই না খুব মানে মোটা মোটা দেখতে হয়। তারপরে ফসফরাসেন্স, হ্যাঁ ফ্লোরোসেন্স ঠিকই বলছি, ফ্লোরোসেন্স, ফসফরাসেন্স এটসেট্রা এইগুলো হয়। মানে বেসিক্যালি আসলে এই ফ্লোরোসেন্স ফসফরাসেন্স আমি এখানে লিখবো না, এটা লিখলে না যথেষ্ট লেখা হয় না। মানে এই ফটোফিজিক্যাল প্রসেসটাকে আবার দুরকম ভাগে ভাগ করা যায়, রেডিয়েটিভ, নন রেডিয়েটিভ। সেই রেডিয়েটিভের মধ্যে পড়বে হচ্ছে ফ্লোরোসেন্স ফসফরাসেন্স, নন রেডিয়েটিভের মধ্যে আবার অনেক কিছু পড়বে, হ্যাঁ মানে আরও অনেক রকম অনেক কথা পড়বে, যেগুলো বারবার বলছি যে পরে বলবো, সেই জন্য এখানে এটাকে লিখতে হবে না, এটা লিখে খুব একটা বেশি মানে কাজের কাজ কিছু হচ্ছে না। যাই হোক, ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই পুরো যে ডায়াগ্রামটা একটা স্কেমাটিক ডায়াগ্রাম মতো তৈরি করলাম, এই জিনিসটাকে আমরা একটা একটা করে বুঝবো। এইটা হচ্ছে আমাদের আজকের ব্যাপার। আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটা বোঝার আগেই যে প্রাইমারি প্রসেস যেখানে এক মলিকুলগুলো ফোটন অ্যাবজর্ব করবে, ফোটনের সাথে মানে একটা মলিকুল একটা ফোটনের সাথে কলিশন করবে, সেই ব্যাপারটা সেইটার আবার বিভিন্ন ল আছে, মানে কিছু ফান্ডামেন্টাল ল বলতে পারো, কিছু বেসিক ল বা প্রাইমারি ল কিছু বলতে পারো, সেইগুলো একটু, বা এম্পিরিক্যাল ল সব থেকে ভালো কথা, সেইগুলো একটু বুঝে নিতে হবে। ওরকম একটা দুটো ল আছে, সেইগুলো একটু বুঝে নিই, সেগুলো একটু দেখে নিই। তাহলে সেইগুলো যদি দেখে নিয়ে তারপরে আমরা বাকিটাতে চলে যাব। আচ্ছা, তাহলে দেখা যাক যে সাম এম্পিরিক্যাল লজ। সাম এম্পিরিক্যাল লজ মধ্যে যেমন বেসিক্যালি দুটোই দেখা যায়, টু বেসিক লজ অফ ফটোকেমিস্ট্রি, যেটার মধ্যে এক নম্বর হচ্ছে গ্রথাস ড্র্যাপার ল, গ্রথাস ড্র্যাপার ল, এইটা ঠিক আছে। এইটা আগে দেখি, এইটা কি বলছে, এই লটা কি বলছে। এই লটা যেটা বলছে, যেটা আমি বললাম যে মানে প্রথমত মানে 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 কিভাবে হবে যে এক মলিকুলগুলো কতটা লাইট অ্যাবজর্ব করছে, মানে মলিকুলগুলো কতটা লাইট অ্যাবজর্ব করছে সেই অনুযায়ী রিয়াকশনটা হবে, বাট নট নেসেসারিলি লাইট অ্যাবজর্ব করলেই রিয়াকশন হবে। ঠিক আছে, এইটাই মেনলি এই লটা বলে। কি বলছে, যে বলছে যে only those part of incident electromagnetic radiation, electromagnetic radiation মানে কি, মানে light is electromagnetic radiation আমরা জানি, which is actually absorbed by the reacting system is effective in producing chemical changes। এইটা কি বলছে, যে only those part of electromagnetic radiation which is actually absorbed by the reacting system is effective
ইন প্রডিউসিং কেমিক্যাল চেঞ্জেস। মানে 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 আমি যত মানে ধরো তুমি কিছু একটা লাইট পাঠাচ্ছ অফ হ্যাভিং ইন্টেন্সিটি আই, তুমি যতটা লাইট পাঠাচ্ছ ততটাই যে তোমার কেমিক্যাল চেঞ্জ করছে কোন একটা মলিকুলে সেটা কিন্তু নয়, বা অতটাই যে কোন একটা মলিকুলকে এক্সাইট করছে সেটা নয়। মানে সেই লাইটের কিছু পরিমাণ জায়গা, কিছু পরিমাণ অংশ হয়তো ওই মলিকুল দিয়ে অ্যাবজর্ব হচ্ছে, হয়ে সেইটুকু মানে ওই লাইটের শুধু ওইটুকু জায়গায় অ্যাকচুয়ালি এফেক্টিভ ওই মলিকুলটাকে এক্সাইট করতে, মানে ওইটুকু অংশই এফেক্টিভ অ্যাকচুয়ালি মলিকুলগুলোকে এক্সাইট করছে। এবং উল্টোটাও এটার ক্ষেত্রে সত্যি, যে এমন নয় যে কোনো একটা মলিকুল লাইট অ্যাবজর্ব করছে মানেই সেটা এক্সাইটেড হবে, সেরকম নয়। মানে একটা মলিকুলস আছে, তাতে আমি লাইট দিলাম, তার সেই লাইটের কিছুটা পার্ট হয়তো ওই মলিকুলের কিছুটা পার্টকে এক্সাইট করছে, আবার এরকমও নয় যে মলিকুলে লাইট দিলাম মানেই মলিকুলটা এক্সাইটেড হবে, সেরকম নয়। সেগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেই জিনিসগুলো পরে পড়বো। তো সেটাই হচ্ছে এই লটা বলছে। তাহলে মানে সেটাকে দ্য রিভার্স, the reverse of this law is not valid or is not true always. মানে কি, মানে this means the reactant molecules which have absorbed light may not lead to any chemical change. Excited reactant molecule may decay into ground state by decaying light or heat leads to the photophysical প্রসেসেস। মানে কি বললাম, যে যে এমন নয় যে কোনো একটা মলিকুল লাইট অ্যাবজর্ব করলো মানেই সে কোনো রিয়াকশানে যাবে। এটা হতেই পারে মলিকুলগুলো লাইট অ্যাবজর্ব করলো, করে এক্সাইটেড হলো, হয়ে আবার লাইটটাকে ছেড়ে দিয়ে বা নিজেদের মধ্যে কলিশন করে হিটটাকে ছেড়ে দিয়ে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসলো, যেটাকে আমি বলেছি ফটোফিজিক্যাল প্রসেস। তার মানে মানে কোনো একটা লাইটের কিছু পার্টিকুলার একটা অংশ আছে যেটা হয়তো আলটিমেটলি কোনো মলিকুলকে এক্সাইটেড স্টেটে পাঠাবে, পাঠিয়ে সেটা ফাইনালি সেটাকে এক্সাইটেড স্টেটেই রেখে দিয়ে সেটা ফাইনালি কোনোভাবে রিয়াকশন করে ফটোকেমিক্যাল প্রসেস দিতে পারলো, মানে ফটোকেমিক্যাল চেঞ্জটা হলো। বাট এমন নয় যে যে মলিকুল লাইট অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে গেছে মানেই সে কোনো ফটোকেমিক্যাল রিয়াকশন করবে, সে আবার ফটোফিজিক্যাল প্রসেসের মাধ্যমে গ্রাউন্ড স্টেটে ফিরেও চলে আসতে পারে। ঠিক আছে, এইটা বলছে গ্রথাস ড্রাপার ল, এইটা একটা। আচ্ছা ঠিক আছে, এটা বোঝা গেল, এটা বোঝা গেল। বোঝা, তোমরা শুনছো? মানে আমি জানি না, এর আগে আমি আমি জানি না, মানে আমি সবাইকে চিনি না আর কি, জানি না, আমি তোমাদের পড়ি, তোমরা বুঝতে পারছো মানে যা যা বলছি এখনো পর্যন্ত? রিয়াশা মনে হয় নামটা চেনা চেনা লাগছে, বুঝতে পারছো? ও না, ও আচ্ছা সরি, আমার আসলে বন্ধ করা ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা একটা হলো। আচ্ছা এরপরে
এরপরে নেক্সট একটা ল, সেটা হচ্ছে স্টার্ক আইনস্টাইনস ল, AIENS, Stark Einstein's law or law of photochemical equivalence, এইটা একটা, এইটা বলছে যে একটা অ্যাট এ টাইম একটা মলিকুল একটা ফোটনকেই অ্যাবজর্ব করবে। মানে বেসিক্যালি এটা তো একটা কি হচ্ছে, এটা একটা মানে টু বডি একটা কলিশন হচ্ছে, মানে একটা ফোটনের সাথে একটা মলিকুলের কলিশন। যেহেতু টু বডি কলিশনই ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ টু বডি কলিশন ইজ দ্য ম্যাক্সিমাম, তার মানে বেসিক্যালি যে একটা ফোটন একটা মলিকুল একটা ফোটনকেই অ্যাবজর্ব করবে অ্যাট এ টাইম। এইটা বলছে যে ইচ light absorbing molecule in a photochemical reactions absorbs only one quantum of light at a time, which causes the activation of that particular molecule আর কি। এইটা মানে একটা মলিকুল একটা ফোটনকেই অ্যাবজর্ব করবে অ্যাট এ টাইম। কখনোই একটা মলিকুল দুটো ফোটনকে বা একটা মলিকুল তিনটে ফোটনকে এরকম, বা দুটো মলিকুল একটা ফোটনকে এরকম ভাবে হবে না, মানে একটা মলিকুল একটা ফোটনকেই অ্যাবজর্ব করবে। মানে যত লাইট পাঠাচ্ছ সেই তার মধ্যে যতগুলো নাম্বার অফ ফোটন আছে প্রত্যেকটা ফোটন একটা মলিকুলকেই এক্সাইট করতে পারে, মানে একটা ফোটন একটা মলিকুলকেই এক্সাইট করতে পারে। ঠিক আছে, এইটা মানে কি, মানে এম প্লাস এইচ নিউ, মানে এখানে যদি 1 হয় এখানেও তার মানে 1, যেটা আমাকে ওই এম স্টারে পাঠাচ্ছে, মানে বেসিক্যালি এক্সাইটেড স্টেটে পাঠাচ্ছে। এইটা ঠিক আছে, এইটা আচ্ছা। এবার এইটাকে দেখানো হয়, মানে এইটাকে বেসিক্যালি আমাদেরকে মেজার করা হয় একটা পার্টিকুলার দিয়ে, একটা পার্টিকুলার ইউনিট দিয়ে, যেটাকে বলা হয় 1 আইনস্টাইন অফ এনার্জি। মানে 1 আইনস্টাইন, এইটা স্মলই হয় কিন্তু, ঠিক আছে। তাহলে 1 আইনস্টাইন অফ এনার্জি, সেইটা হয় বেসিক্যালি মানে এনার্জি of 1 mole of photon with a definite frequency। এইটা ঠিক আছে, মানে বেসিক্যালি এটাকে এইভাবে লেখা হয় 1 আইনস্টাইন, মানে এটাকে কখনোই ওই বড় হাতের ই লিখতে হবে না, ছোট হাতের ই। 1 আইনস্টাইন মানে হয় হচ্ছে 1 মোল অফ ফোটনের এনার্জি। তাহলে একটা ফোটনের এনার্জি যদি এইচ নিউ হয়, তাহলে 1 মোল মানে কি, অ্যাভোগাড্রো নাম্বার অফ ফোটন। তার মানে এটা বেসিক্যালি হবে হচ্ছে NaH নিউ, ওয়্যার এই Na মানে হচ্ছে Avogadro number, which is 6.023 into 10 to the power 23 মোল ইনভার্স, মানে 6.023 মোল ইনভার্স। অ্যাভোগাড্রো নাম্বার এখানে বলবো না, এখানে বলি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, মানে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট হলে
তার কিন্তু ইউনিট থাকবে। অ্যাভোগাড্রোর নাম্বার হলে নাম্বারের কোনো ইউনিট হয় না। তখন এটা 10^23 লিখতে হতো। এখানে যেহেতু আমি ওই এইচ নিউ, এইচ এর হচ্ছে ধরো জুল সেকেন্ড, নিউ এর হচ্ছে আমার বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে সেকেন্ড ইনভার্স থাকবে, তাহলে এনার্জিটা তো জুল পার মোলে আসতে হবে, কারণ আমি তো এখানে 1 মোল বলেছি। সেই জন্য আমাকে এখানে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ইউজ করতে হবে উইথ ইউনিট পার মোল। তাহলে আলটিমেটলি আমার এনার্জির ইউনিট আসবে জুল পার মোল। ঠিক আছে? এরকম কিন্তু বুঝে বুঝে করতে হবে এগুলো সব কিছু। তাহলে এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এবং এইখানে তুমি ধরো এন এ তো একটা তাহলে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট হয়ে গেল, এইচও তো একটা কনস্ট্যান্ট, মানে এইচটা কি, এইচটা আমরা জানি এটা হয় 6.626 ইন্টু 10^, মানে -34 জুল সেকেন্ড, এইটা হয়, এটা জানি। তাহলে এই এন এ আর এইচ এর যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে তুমি এখানে লিখতে পারো এটা হয় হচ্ছে 39.91 ইন্টু 10^-11 জুল পার মোল, আর তার সাথে একটা নিউ থাকবে এইটা, যেখানে where এই নিউটা, where নিউ is in the unit of second inverse or hertz, এটা হতে পারে। ঠিক আছে? তাহলে এই দুটো ল হচ্ছে বেসিক্যালি বেসিক ল অফ ফটোকেমিস্ট্রি, লজ অফ ফটোকেমিস্ট্রি। একটা হচ্ছে গ্রথাস ড্রাপার ল, যেটা বলছে যে পুরো লাইটটাই, মানে পুরো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাই এফেক্টিভ নয় কেমিক্যাল চেঞ্জেস জন্য, কিছু পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ দ্য এফেক্টিভ ফর দ্য কেমিক্যাল চেঞ্জ অফ এ মলিকুল। এবং এমন নয় যে কোনো একটা মলিকুল যে একটা লাইট মানে অ্যাবজর্ব করলো মানেই সেটা আলটিমেটলি ফটোকেমিক্যাল রিয়াকশন করবে, সেটা হচ্ছে লাইট ছেড়ে দিয়ে বা হিট ছেড়ে দিয়ে আবার গ্রাউন্ড স্টেট ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, যেটা ফটোফিজিক্যাল প্রসেস দেয়। আর 2 নম্বর যেটা যে লটা, সেটা বলছে যে ওই লাইট অ্যাবজর্বিং মানে কোনো একটা, মানে একটা মলিকুল একই সময় একটা ফোটনকেই অ্যাবজর্ব করবে, মানে এটা বেসিক্যালি একটা 2 বডি কলিশন হবে, যেটা আলটিমেটলি আমার ফটোকেমিক্যাল রিয়াকশন বা ইভেন ফটোফিজিক্যাল প্রসেসও দিতে পারে আর কি। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরেই আমাদের যেটা আসে ল্যাম্বার্ট বিয়ার্স ল, যেটা অলরেডি স্যার তোমাদের পড়িয়ে দিয়েছে, হ্যাঁ, যেখান থেকে আমরা দেখেছিলাম যে এরপরেই আসে হচ্ছে ল্যাম্বার্ট বিয়ার্স ল, যেটা স্যার পড়িয়ে দিয়েছে, যেটার পপুলার ফর্ম অফ দ্য ল্যাম্বার্ট বিয়ার্স ল হচ্ছে A = এপসিলন CL, যেখানে এটা হচ্ছে লগ অফ I0/I log to the base 10। হ্যাঁ, এছাড়া আমাদেরকে যেটা পড়তে, এপসিলন হচ্ছে মোলার এক্সটেনশন কোফিশিয়েন্ট, মানে এ বা এটাকেই বলা হয় অপটিক্যাল ডেন্সিটি, এই জিনিসগুলো হয়। এটা হচ্ছে I0/I, যেখানে I0টা হচ্ছে আমার হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট, আইটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য আর কি ট্রান্সমিটেন্ট লাইট। হ্যাঁ, এইটাকেই, আর এখান থেকে আমরা ওই মানে ট্রান্সমিটেন্স নিয়েও পড়েছিলাম আর কি। এখান থেকে আরেকটা জিনিস যেটা পড়তে হয় সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স, যেটা হয় হচ্ছে I/I0 এরকম ভাবে হয়। এবং এই এটা হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, যেটাকে আমরা লিখতে পারি সাম ওভার I AI, আর ট্রান্সমিটেন্সটাকে আমরা লিখতে পারি মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসাবে, সেটাকে এরকম ভাবে লিখি। আর এ আর টি এর মধ্যে রিলেশনটা হচ্ছে বেসিক্যালি, মানে পার্সেন্টেজ দিয়ে যদি লিখি তাহলে 2 - log of পার্সেন্টেজ ট্রান্সমিটেন্স, এই সমস্ত জিনিসগুলো আছে, এরকম কিছু রিলেশন আমরা পাই এবং সেগুলো আমাদের সব কাজে লাগে। এগুলো হচ্ছে স্যার পড়িয়ে দিয়েছে। তাহলে এই পুরো ডিসকাশনে আজকে আমরা আর ঢুকবো না, কারণ এটা তোমরা আজকে পড়ে এসেছো। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো, সেটা এর পরের পার্টটা যেটা পড়বো, সেটা হচ্ছে মানে নেচার অফ ইলেকট্রনিক ট্রানজিশন। প্রথমত এটা 1 নম্বর পড়বো, আর নেচার অফ ইলেকট্রনিক ট্রানজিশন, আর সেখান থেকে আর কি মানে এফেক্ট অফ ভাইব্রেশন অন দ্য ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, এইগুলো পড়বো। তাহলে কি কি পড়বো? একটা হচ্ছে নেচার অফ ইলেকট্রনিক ট্রানজিশনস
ইট ইজ ভেরিয়াস টাইপস এইটা, আর একটা হচ্ছে এফেক্ট অফ ভাইব্রেশন অন ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। আর ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল, এইটা ঠিক আছে। এইটা আজকে আমরা এইটা পড়বো। আচ্ছা আচ্ছা, এইটা পড়ার আগে তাহলে আমাদের আর একটা জিনিসও স্যার পড়িয়ে দিয়েছে, এবার সেইটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে আর কি, যে কি, যে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, তাহলে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন থেকে আলটিমেটলি আমরা কি দেখেছিলাম যে একটা মলিকুলের বিভিন্ন রকম মোশন আছে, মানে একটা মলিকুল হ্যাজ ভেরিয়াস টাইপস অফ মোশন, যেমন ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, ইলেকট্রনিক মোশন। এবং এই প্রত্যেকটা মোশনের মানে তোমার হচ্ছে গিয়ে ওই স্কেলগুলো আর কি, প্রত্যেকটা মোশনের যেটাকে বলা হয় এনার্জি স্কেল, ফ্রিকোয়েন্সি স্কেল বা টাইম স্কেল বা ইভেন এনার্জি স্কেল, সেগুলো হচ্ছে সব ডিফারেন্ট। এটা দেখেছিলাম। এবং যে কারণে প্রত্যেকটা মোশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে প্রত্যেকটা মোশন ডিকাপেল। তাহলে আলটিমেট যেটা আমার বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনের যে আলটিমেট রেজাল্টটা যেটা পেয়েছিলাম, বা আলটিমেট কনক্লুশন বলতে পারলো রাদার, যেটা পেয়েছিলাম, যে প্রথমত যে ইন এ মলিকুল there is various motions. দাঁড়াও একটুখানি। আচ্ছা দেখো, ইন এ মলিকুল দেয়ার ইজ ভেরিয়াস মোশনস, যেমন হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, রোটেশনাল মোশন এবং আলটিমেটলি ইলেকট্রনিক মোশন। মানে আরও আছে, নিউক্লিয়ার মোশনও থাকে, বাট এখন আর ওইসবের মধ্যে যাচ্ছি না, আপাতত এইটুকু বলছি। এবং আলটিমেটলি যেটা আমরা পড়েছিলাম, মানে পেয়েছিলাম, যেটা আলটিমেট কনক্লুশন অফ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, যে সাই এমও মানে মলিকুলার মানে মলিকুল আর কি, ওয়েভ ফাংশন ফর দ্য মলিকুল, সেটা হবে হচ্ছে সাই ট্রান্সলেশনাল ইন্টু সাই রোটেশনাল ইন্টু সাই ভাইব্রেশনাল ইন্টু সাই ইলেকট্রনিক। এইটা একটা পড়েছিলাম। এবং সেখান থেকে বেসিক্যালি মানে এইটা আর কি, মানে এনার্জি, মলিকুলের এনার্জি যেটা হবে সেটা হচ্ছে ই ট্রান্সলেশনাল প্লাস ই রোটেশনাল প্লাস ই ভাইব্রেশনাল প্লাস ই ইলেকট্রনিক। এইটা ছিল আমাদের ব্যাপার। এবং এই জিনিসগুলো আমরা কেন লিখতে পারছি, কারণ প্রত্যেকটা মোশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা মোশন হচ্ছে ডিকাপেল। এবার প্রত্যেকটা মোশন কেন ইন্ডিপেন্ডেন্ট, কেন ডিকাপেল, তার কারণ হচ্ছে তাদের এনার্জি স্কেল বা টাইম স্কেল বা ফ্রিকোয়েন্সি স্কেলগুলো অনেকটা আলাদা আলাদা। এবং কি দিস motions have different time scales
or frequency scales, টাইম স্কেলস আর ফ্রিকোয়েন্সি স্কেলস। এইটা যেমন ট্রান্সলেশনাল মোশন এইটা হচ্ছে সব থেকে স্লোয়েস্ট মোশন। ট্রান্সলেশনাল মোশন ইজ দ্য স্লোয়েস্ট ওয়ান আর ইলেকট্রনিক মোশন ইজ দ্য ফাস্টেস্ট ওয়ান। ইলেকট্রনিক মোশন হচ্ছে ফাস্টেস্ট, টাইম স্কেলটা সব থেকে বেশি, মানে ভীষণ, মানে তোমার চোখের পলকে ইলেকট্রনিক মোশনটা ঘটে যায়। আর ট্রান্সলেশনাল মোশন হচ্ছে সব থেকে স্লোয়েস্ট ওয়ান। ঠিক আছে, এইটা তাহলে এরকম যদি, সেই জন্যই মানে এগুলো আলাদা আলাদা বলেই, মানে আমি এখানে অ্যাকচুয়ালি মানে রিভার্স ভাবে লিখে দিয়েছি। মানে দেখো, একটা মলিকুলের বিভিন্ন মোশন আছে, প্রত্যেকটা মোশনের টাইম স্কেল বা ফ্রিকোয়েন্সি স্কেলটা ডিকাপেল, মানে অনেকটা বেশি আলাদা বলেই তারা কমপ্লিটলি ডিকাপেল বা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। এবং তার জন্য আমরা লিখতে পারি যে টোটাল সাই মলিকুলার এইটা হয় এবং টোটাল এনার্জি অফ মলিকুল এরকমভাবে, মানে এটা অ্যাডিটিভলি সেপারেবল এবং ওয়েভ ফাংশনস হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। তাহলে যেহেতু এইটা, সেই জন্য উই ক্যান assume that these motions are independent to each other। এটা হচ্ছে ব্যাপার। এবং সেই জন্য না, কি বলবো বলো তো, আবার ওকে গিয়ে আমি জিজ্ঞাসা করবো তোমার আর কেউ নেই? আমার আর কেউ নেই। আমাকে আবার আজকে সকালে মেসেজ করেছে। ওকে আইদার কি জিজ্ঞাসা কর, অথবা বল তোর চেনা কেউ নেই, আর কি করবি? চেনা কেউ থাকবে এমন কোনো আছে? আমি তো বলে দিয়েছি, তুমি বললে না তখন যে আমার, তাহলে ওকে কি জিজ্ঞাসা কর আর একবার। আমি তো তখন অলরেডি বলে দিয়েছি যে এনআইটি রাউন্ডের কেউ নেই, বাট আমার চেনাশোনার মধ্যে 2-3 জন আছে। তুমি তখন বললে ওই জন্য তুমি ওটা মেসেজে লিখে দিয়েছি। ওটা জিজ্ঞাসা কর ওকে গিয়ে, 2-3 জন না, ওই একজন। জিজ্ঞাসা কর ওকে গিয়ে, যদি না বলে আমি কি বলবো? আমি চিনি না, মানে তার কোনো কন্ট্যাক্ট আমার কাছে নেই। এইটা আচ্ছা, তাহলে সেই জন্য দেয়ারফোর আমি এটা লিখতে পারি যে ডেল্টাই ইলেকট্রনিক, মানে যেহেতু মানে এই স্কেলগুলো আলাদা, সেই জন্য এখান থেকে এটা লেখা যায় যে ডেল্টাই ইলেকট্রনিক, মানে এনার্জি গ্যাপ বিটুইন টু ইলেকট্রনিক এনার্জি লেভেল, সাকসেসিভ ইলেকট্রনিক এনার্জি লেভেল ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান, মানে ভেরি 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 গ্রেটার দ্যান ডেল্টা ই ভাইব্রেশন, which is very very greater than delta E rotation, which is very 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 greater than delta E ট্রান্সলেশনাল। এইটা হচ্ছে ব্যাপার। মানে দেখো, তুমি এখানে দেখো, আমরা ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি কিন্তু কখনো পড়ি না। ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি পড়ি না, কেন পড়ি না বলো তো? কারণ ট্রান্সলেশনাল এনার্জি লেভেলগুলো প্রায় কন্টিনিউয়াস বলা যায়, মানে সেটার ক্ষেত্রে প্রায় কোনো এনার্জি, মানে এনার্জি গ্যাপটা ভীষণ কম বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল। সেটা কত? সেটা হয় অফ দ্য অর্ডার অফ 10⁻⁻35 জুল, এই অর্ডারে হয়। whereas এই ইলেকট্রনিকের ক্ষেত্রে এটা হয় হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻19 জুল, এইটা হয় হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻21 জুল, আর এইটা হয় হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻23 জুল আর কি, বেসিক্যালি। মানে বুঝতে পারছো মানে কতটা করে, মানে এইটা হচ্ছে গিয়ে মানে 10⁻2 অর্ডারে, এইটাও 10⁻2 অর্ডারে, আর এইটা হচ্ছে 10⁻12 অর্ডারে। মানে এইখানে ভেরি ভেরি মানে বলার থেকেও যেটা আর কি, এইগুলো জাস্ট এরকম থাক, মানে ওই ওই ট্রান্সলেশনাল মোশনটা, সেটার ক্ষেত্রে সেটা কিন্তু অনেক অনেক অনেকটা বেশি স্লোয়েস্ট হয়, বা এনার্জি গ্যাপ বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল যেটা, সেটা অনেক অনেকটা কম হয় দেন হচ্ছে বাকিগুলোর থেকে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে যখনই এটা হচ্ছে, তার মানে দেখো, যখনই আমি একটা ইলেকট্রনিক লেভেল থেকে আর একটা ইলেকট্রনিক লেভেলের ট্রানজিশনটা কনসিডার করব, এবার সেই প্রত্যেকটি ইলেকট্রনিক লেভেলের মধ্যে তো কিছু ভাইব্রেশনাল লেভেল আছে,
প্রত্যেকটা ভাইব্রেশনাল লেভেলের মধ্যে কিছু রোটেশনাল লেভেল পড়ে যাবে। তার মানে ইলেকট্রনিক মোশন সেখান থেকে ইলেকট্রনিক ট্রানজিশন সেখান থেকে আমি ইলেকট্রনিক স্পেক্ট্রা পাবো। এবার ইলেকট্রনিক ট্রানজিশন মানে একটা ইলেকট্রনিক লেভেল থেকে আরেকটা ইলেকট্রনিক লেভেলে ট্রানজিশন হচ্ছে, মানে বেসিক্যালি বেশ কিছু ভাইব্রেশনাল লেভেল থেকে বেশ কিছু ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশন হচ্ছে। আবার ভাইব্রেশনাল লেভেলের মধ্যে রোটেশনাল মিশে আছে, মানে রোটেশন থেকে রোটেশনাল ট্রানজিশন হচ্ছে। মানে একটা ব্রডার সেন্সে আমি যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিটা দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু ভাইব্রেশনাল ট্রানজিশন, কিছু রোটেশনাল ট্রানজিশন মিশে থাকছে। তার মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির ওপরে কিছু ভাইব্রেশনের এফেক্ট, কিছু রোটেশনের এফেক্ট থাকবে। সেইগুলোও যদি আমরা কনসিডার করি, মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ইলেকট্রনিক ট্রানজিশনের উপরে ভাইব্রেশন এবং রোটেশনের এফেক্ট, এই পুরোটাকে যদি কনসিডার করে আমরা যেটা পাই সেটাকে বলা হয় ভাইব্রেশনাল কোর স্ট্রাকচার। মানে আলটিমেট একটা কোর্স গ্রেন স্ট্রাকচার যেটাকে বলে না, তুমি যেন ভেতর থেকে ভেতরে ঢুকে গিয়ে জিনিসটাকে ইনভেস্টিগেট করছো, সেটাকে কোর্স গ্রেন বলা হয়। তাহলে তুমি আলটিমেটলি তখন একটা কোর্স গ্রেন স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি পাওয়া যায়। ঠিক আছে? তাহলে সেই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তাহলে কি হলো, আমি অ্যাকচুয়ালি ওই পাতায় যাচ্ছি, কারণ এই পাতার নিচের দিকে লিখলে এরকম মোটা মোটা লেখা হবে, জঘন্য দেখতে লাগে। আচ্ছা, তাহলে কি হলো ব্যাপারটা, যে অনেকের কাছে যাচ্ছি যে আমার মায়ের জুতো আর যে ছোট জিনিসগুলো কালকে কিনলাম অনেককে দিয়ে আসতো, নিয়ে যাবে তো? ও আচ্ছা, হ্যাঁ। আর এই যে এই, ঠিক আছে যা, আমি পরে দিয়ে দেবো। আমারও ওই একটা জিনিস পাঠাতে হবে, ওই স্যারের একটা কলিগের হেডফোন এখানে দেখ, আমি পরে দিয়ে দেবো, পড়িয়ে নি। আচ্ছা এইটা, ঠিক আছে এইটা। তাহলে এবার এইটার ক্ষেত্রে তাহলে ধরো এনার্জি লেভেলগুলো কিভাবে আছে, এইটা ধরো আমার আছে হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট। ধরো এটাকে আমি বলছি, মানে এখন আমি ভীষণই স্কেচিলি আঁকছি, আমরা আরো ভালো করে আঁকবো, যত আমরা এগোবো তত ভালো করে এগোবো, মানে আঁকবো আর কি। এটা হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, যেটাকে আমি বলেছিলাম S0, অবশ্যই সিঙ্গলেটই ধরে নিচ্ছি S0, ঠিক আছে। আর ধরো, মানে ধরো আমি এইখানে এইটা আছে, আর ধরো আমি এইখানে মানে এইদিকে আমি এনার্জি প্লট করছি, ঠিক আছে, এইদিকে এনার্জি প্লট করছি, আর এইদিকে ধরো আর কি এইদিকে ট্রু মানে কোঅর্ডিনেটটা এক্স অ্যাক্সিসে বলা যায় না, মানে কিছু একটা কোঅর্ডিনেট ধরো এখানে ধরে আছে আর কি, মানে আছে ধরো আর কি। তাহলে এইখানে ধর এইখানে আমার আছে ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক এক্সাইটেড স্টেট, সেটা যা খুশি হতে পারে, S1 S0, আমি আপাতত ধরো ফার্স্ট বলছি, মানে S1 ফার্স্ট ইলেকট্রনিক এক্সাইটেড স্টেট বললাম, ঠিক আছে এইটা। তাহলে এরকম আছে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এই যে এই যেটা তুমি ইলেকট্রনিক স্টেট হিসেবে দেখছো, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এইটার মধ্যে আবার কিছু তোমার ভাইব্রেশনাল লেভেল আছে, এরকম ভাবে অ্যান্ড সো অন। তার মানে কি, এটা হচ্ছে v=0, এটা হচ্ছে v=1, এটা হচ্ছে v=2, এটা হচ্ছে v=3, সো অন। একই রকম ভাবে এটার ক্ষেত্রেও আছে, এইভাবে। মানে এটা ধরো v'=0, এটা হচ্ছে v'=1, v'=2 অ্যান্ড সো অন, এইভাবে আছে, ঠিক আছে এইটা। আচ্ছা, ভাইব্রেশনের মধ্যে আবার রোটেশন আছে, ভাইব্রেশনের মধ্যে আবার রোটেশন আছে, মানে এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনের মধ্যে আবার অনেক রোটেশন আছে। মানে আমি এনার্জি গিয়ে বাড়ছে কমছে অত কিছু মেনটেন করছি না, আমি বোঝাতে চাইছি যে ইলেকট্রনিকের মধ্যে ভাইব্রেশন আছে, ভাইব্রেশনের মধ্যে আবার রোটেশন আছে, এইভাবে আছে, এই জিনিসটা আমি বললাম। তাহলে দেখো, তাহলে তোমার কাছে যখন একটা মলিকুল ইলেকট্রনিক্যালি যখন এক্সাইটেড হচ্ছে, একটা মলিকুল যখন তোমার হচ্ছে, তুমি ধরো মলিকুলটা ধরো এইখানে বসেছিল, তুমি এখান থেকে ধরো তুমি হচ্ছে গিয়ে এইখানে, মানে তুমি ধরো এইখান থেকে এইখানে, বা র্যাদার হচ্ছে কি তুমি যে পরিমাণ লাইট দিয়েছো তাতে দেখা যাবে যে এইখানে তোমার হচ্ছে এই মানে এরকম একটা জায়গায়
মানে এটা বেঁকে গেল, বাঁকা হবে না, বুঝতে পারছো তো, আমার হাতে হয়ে গেল, মানে এরকম আর কি, এইভাবে এক্সাইটেড হচ্ছে। তার মানে এই এখান থেকে যে ওপরে এক্সাইটেড হচ্ছে, তাহলে দেখো ওই মলিকুলটা কি কি পার করে যাচ্ছে, অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল, অনেকগুলো রোটেশনাল লেভেল বার করে যাচ্ছে, মানে একটা ইলেকট্রনিক এক্সাইটেড স্টেট থেকে আর একটা ইলেকট্রনিক এক্সাইটেড স্টেটে, এই পুরোটা মিলে তো একটা এক্সাইটেড স্টেট, ইলেকট্রনিক এক্সাইটেড স্টেট, এই পুরোটা মিলে তো একটা ইলেকট্রনিক এক্সাইটেড স্টেট। তার মানে এখান থেকে এইখানে যে ট্রানজিশনটা হচ্ছে, মানে অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল, অনেকগুলো রোটেশনাল লেভেল ইনভলভ হচ্ছে, মানে অনেকগুলো ভাইব্রেশনাল বা অনেকগুলো রোটেশনাল লেভেল থেকে অনেকগুলো আরো অন্য কোনো ভাইব্রেশনাল, অন্য কোনো রোটেশনাল লেভেলেও কিন্তু ট্রানজিশন হচ্ছে, অ্যালং উইথ দ্য একটা ইলেকট্রনিক লেভেল থেকে আরেকটা ইলেকট্রনিক লেভেলের ট্রানজিশন। ঠিক আছে? তাহলে এই যেগুলো ভায়োলেট কালারের, সেগুলো কি? সেগুলো হচ্ছে বেসিক্যালি ধরো জে ইকুয়ালস টু 0, জে ইকুয়ালস টু 1, জে ইকুয়ালস টু 2 অ্যান্ড সো অন। এখানে জে প্রাইম ইকুয়ালস টু 0, জে প্রাইম ইকুয়ালস টু 1 অ্যান্ড সো অন। এরকম একটা ব্যাপার, এইটা বোঝাতে চাইছি। মানে জে মানে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, এই একটা কিন্তু ব্যাপার হচ্ছে। তার মানে কি? তার মানে অবশ্যই ইলেকট্রনিক ট্রানজিশন, ইলেকট্রনিক ট্রানজিশন হওয়ার ফলে আমরা পাচ্ছি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। আর ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির ওপরে আমাদের তাহলে কি থাকবে? একদিকে থাকবে এফেক্ট অফ ভাইব্রেশন, আরেকদিকে থাকবে এফেক্ট অফ রোটেশন, এইটা থাকবে। এবার এই এফেক্ট অফ ভাইব্রেশন, এইটা যেটা, এইটা দেবে এফেক্ট অফ ভাইব্রেশন অন, ধরো আমি একটুখানি ভালো করে লিখে দিই, অন ইলেকট্রনিক স্পেকট্রা, ইলেকট্রনিক স্পেকট্রা, এইটা আমাকে দেবে ভাইব্রেশনাল কোর্স স্ট্রাকচার, এটা এ, ঠিক আছে, ভাইব্রেশনাল কোর্স স্ট্রাকচার এইটা দেবে, মানে এইটা আমাকে দেবে ভাইব্রেশনাল কোর্স স্ট্রাকচার এইটা। আর এফেক্ট অফ ভাইব্রেশন অন ইলেকট্রনিক স্পেকট্রা, এইটা আমাকে দেবে রোটেশনাল ফাইন স্ট্রাকচার, এইটা দেবে। ঠিক আছে? তাহলে এই রোটেশনাল ফাইন স্ট্রাকচার নিয়ে আমরা অত কথাটা বলবো না, ঠিক আছে, আমরা হচ্ছে ভাইব্রেশনাল কোর্স স্ট্রাকচার নিয়েই কথা বলবো, মানে অতটা ডিটেলে আমরা যাবো না, আমরা শুধু এফেক্ট অফ ভাইব্রেশন দেখবো। এবার এফেক্ট অফ ভাইব্রেশনের মধ্যেও আবার রোটেশন মিশে থাকে, সেইটার মধ্যে আমরা অত যাবো না, আমরা শুধু ভাইব্রেশনটা দেখলেই যথেষ্ট, সেইটুকু দেখবো। ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে আমরা যখন ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি পড়েছি, যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি পড়েছি, তখন আমরা এইগুলো খুব বলেছি যে কোন মলিকুলগুলো ভাইব্রেশনালি অ্যাক্টিভ হবে, মানে তোমার আইআর অ্যাক্টিভ হবে, কোন মলিকুলগুলো মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে। সেইখানে দেখেছি যে আইআর অ্যাক্টিভ হতে গেলে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে, হ্যাঁ, মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হতে গেলে তোমার হচ্ছে চেঞ্জ ইন মানে পোলারাইজিবিলিটি থাকতে হবে আর কি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখেছি আর কি। কিন্তু ইউভি ভিজিবলের ক্ষেত্রে মানে 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 বেসিক্যালি ইউভি মানে মাইক্রোওয়েভের ক্ষেত্রে চেঞ্জ ইন পোলারাইজিবিলিটি বলতে পারি, বা বলতে পারি যে মলিকুলের একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে, আর আইআর এর ক্ষেত্রে একটা পিরিয়ডিক চেঞ্জ অফ ডাইপোল মোমেন্ট হতে হবে। এই ব্যাপারগুলো আমরা দেখে এসেছি। মানে কি দেখেছিলাম? যে টু বি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ, এইটা the molecule must have permanent dipole moment, এইটা হতে হবে। আর অন দ্য আদার হ্যান্ড টু বি আইআর অ্যাক্টিভ বা ভাইব্রেশনালি অ্যাক্টিভ হতে গেলে কি করতে হবে? ডাইপোল মোমেন্টের একটা পিরিয়ডিক চেঞ্জ থাকতে হবে। তাহলে বা রাদার ইনডিউসড ডাইপোল মোমেন্ট মাস্ট চেঞ্জ periodically
ডিউরিং ভাইব্রেশন এরকম একটা জিনিস হতে হবে। সেটা আমরা ওই ভাইব্রেশনাল রামানের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পেরেছিলাম, যে ডাইপোল মোমেন্ট মাস্ট চেঞ্জ পিরিয়ডিক্যালি ডিউরিং ভাইব্রেশন। এই নিচের দিকটা লিখলে খুব বাজে হয়, যাই হোক। তাহলে এইটা হবে, এই দুটো জিনিস আমরা দেখেছিলাম এইটার ক্ষেত্রে। আর তাহলে ইলেকট্রনিকের ক্ষেত্রেও সেরকম একটা প্রশ্ন আসা উচিত যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে কারা সাড়া দেবে। দেখো, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির মানে সেরকম কোনো ব্যাপার নেই, মানে ইলেকট্রনিক্স যে কোনো মলিকুলই ইলেকট্রনিক্স মানে ইনভিজিবল অ্যাক্টিভ হয় আর কি, যে কোনো মলিকুলই হয়। কিন্তু যেটা কথা, যে ইলেকট্রনিক্যালি এক্সাইটেড হওয়ার পর চেঞ্জটা কি হয়, সেখানেও না ডাইপোল মোমেন্টে চেঞ্জ হয়। মানে একটা মলিকুল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে আছে এবং তাকে তুমি লাইট পাঠালে, ইনভিজিবল লাইট সে অ্যাবজর্ব করলো, করে এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে গেল, অবশ্যই তার ডাইপোল মোমেন্টের মানে তার মানে ইলেকট্রনিক স্ট্রাকচারের চেঞ্জ হতে পারে, যেটা বলতে পারো। ইলেকট্রনিক স্ট্রাকচারের চেঞ্জ হলো মানে বেসিক্যালি তার ডাইপোল মোমেন্টটা মানে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যেন প্রি অ্যারেঞ্জড হলো, মানে বেসিক্যালি রিঅ্যারেঞ্জড হলো, যেটাকে বলা হয়। মানে ডাইপোল মোমেন্টের রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটবে, মানে ডাইপোল মোমেন্টটা চেঞ্জ হবে, মানে দেয়ার উইল বি অ্যান অ্যাসোসিয়েটেড চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট সবসময়, সেটা হতে পারে। সেটা হচ্ছে আফটার অ্যাবজর্পশন, আফটার লাইট অ্যাবজর্পশন বা ইনভিজিবল লাইট অ্যাবজর্পশনের পর এই জিনিসটা হবে। কিন্তু এইটা হওয়ার জন্য যে কি শর্ত থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, যে কোনো মলিকুলই ইনভিজিবল অ্যাক্টিভ। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে টু বি UV visible active, every molecule response in electronic স্পেকট্রোস্কোপি। মানে টু বি ভিজিবল অ্যাক্টিভ মানে আমি এটা হচ্ছে বেসিক্যালি হেডিং আমি বলতে চাইছি। মানে ইউভি ভিজিবল অ্যাক্টিভের যে ব্যাপারটা, সেইটা হচ্ছে প্রত্যেকটা মলিকুলই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে। বাট এইটা ঠিক যে মানে আফটার অ্যাবজর্পশন of light there will be মানে there will be a change in dipole moment of the molecule in the excited state with respect to S0, মানে হচ্ছে গ্রাউন্ড স্টেট। এইটা হবে, ঠিক আছে। বাট অ্যাকচুয়াল কথাটা হচ্ছে প্রত্যেকটা মলিকুলই, যে কোনো মলিকুল মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে সাড়া দেয়, ওটা সেক্ষেত্রে কোনো পার্টিকুলার কোনো আর কি শর্ত, কোনো কন্ডিশন নেই। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার এরকম। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ওই ভাইব্রেশনাল কোর্স স্ট্রাকচার যেটা, সেই জিনিসটার কিছুটা অন্তত আজকে যা সময় আছে, মানে বেশি তো স্যার পড়াতে বারণ করেছে, মানে যতটা আজকে সময় আছে সেই অনুযায়ী তার কিছুটা অন্তত দেখা যাক এটা। আচ্ছা, তাহলে এবার এখন যেটা আমরা পড়বো সেটা এফেক্ট অফ ভাইব্রেশনাল না, এফেক্ট অফ ভাইব্রেশন ইন electronic spectroscopy. Effect of vibration electronic spectroscopy or vibrational core structure, এইটা। ঠিক আছে, এইটা দেখা যাক তাহলে কি হচ্ছে ব্যাপারটা। এখানে একটু একটা করে বোঝা যাক কি হচ্ছে।
যে ধরো আমি যেটা তখন বলছিলাম যে একটু ভালো করে ছবিটা আঁকা উচিত, যেটা হচ্ছে ধরো এরকম ভাবে আমার মানে এই এনার্জি লেভেলগুলো আছে, কিভাবে আছে যে ধরো এইদিকে আমার এনার্জি প্লট করছি আর এইদিকে আমি কিছু একটা প্লট করছি, ধরো আর বা কিছু, যথারীতি নিচটা লেখাই যাবে না, বিচ্ছিরি লেখা হচ্ছে, মানে এখানে ধরো আমার রিয়াকশন কোঅর্ডিনেট প্লট হচ্ছে, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি আর ভাবেই বলা উচিত না, সেই জন্য ওটা না লেখাই ভালো। আচ্ছা, এইবার যে কথাটা কি, এখানে আমার গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট আছে। গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটটা কি, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটটাকে আমরা ওইরকম লাইন দিয়ে আঁকবো না, ওইটাকে আমরা একটা ওই মানে একটা সারফেসের মতো করে আঁকবো, পোটেনশিয়াল এনার্জি সারফেসের মতো করে। পোটেনশিয়াল এনার্জি সারফেস আমরা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন যখন স্যার পড়িয়েছে তখন বলেছিল পোটেনশিয়াল এনার্জি সারফেসের কি ব্যাপার, তো আমরা জানি পোটেনশিয়াল এনার্জি সারফেস কি। তাহলে তার মানে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট মানে এইটা ধরো এইভাবে আছে, এইরকম ভাবে আছে, মানে কত ছবিটা একটু বাজে হলো, এইভাবে আছে, এটা এইটা একটা আছে, আর ধরো এইভাবে আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, যে কোনো ইলেকট্রনিক স্টেট যদি একটা মিনিমা দিয়ে পাস করে তাকে আমরা বলবো স্টেবল ইলেকট্রনিক স্টেট। যে কোনো ইলেকট্রনিক স্টেট যদি একটা মিনিমা দিয়ে পাস করে তাকে আমরা বলবো স্টেবল ইলেকট্রনিক স্টেট। তার মানে এটা হচ্ছে স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, এটাকে আমরা লিখব এস জি, মানে গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেটও লিখতে পারতাম, তাহলে আর কি মানে সেটা হলেই মনে হয় বেশি ভালো হতো। গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট যদি হিসাবেও যদি বলতে পারি তাহলে হচ্ছে সেটা হবে হচ্ছে জিএসইএস, ওইটা মানে মনে রাখতে সুবিধা হয় আর কি। তাহলে ধরো জিএসইএস এইটা। আর এই এক্সাইটেড স্টেটটা কি, এক্সাইটেড স্টেট মানেই দেখো, এক্সাইটেড স্টেট মানেই সেটা আনস্টেবল না, এক্সাইটেড স্টেট আনস্টেবল উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড স্টেট, কিন্তু এক্সাইটেড স্টেটেরও একটা মিনিমা থাকতে পারে, ঠিক আছে। সেই জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে এক্সাইটেড স্টেবল ইলেকট্রনিক স্টেট। যদি এক্সাইটেড স্টেটটা মিনিমা দিয়ে পাস না করতো তখন আমরা তাকে বলতাম এক্সাইটেড আনস্টেবল ইলেকট্রনিক স্টেট। সেটা গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রেও হতে পারে, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটও মিনিমা দিয়ে পাস নাই করতে পারে, তখন সেটাকে আনস্টেবল গ্রাউন্ড স্টেট বলতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হবে হচ্ছে ইএস ইএস, এইভাবে এইভাবে আমরা এবার থেকে বুঝবো এইটা। আচ্ছা, এইবার হচ্ছে এই গ্রাউন্ড স্টেটের মধ্যে আমার কি আছে, আমি শুধু রোটেশন ভাইব্রেশনটা নিয়ে কথা বলবো বলেছি, তাহলে এইটার মধ্যে আমার কি আছে, এইটার মধ্যে আমার ভাইব্রেশনাল লেভেল আছে, তাহলে ভাইব্রেশনাল লেভেল এইখানে একটা থাকতে পারে, তারপরে এইরকম ভাবে থাকবে, তারপরে এইভাবে থাকবে, তারপরে এইভাবে থাকবে অ্যান্ড সো অন, এইভাবে থাকবে আর কি। এবং এটাও দেখতেই পাচ্ছ একটা অ্যানহারমোনিসিটি আছে এটার মধ্যে, তাহলে অ্যানহারমোনিসিটি থাকা মানেই যত ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়বে ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কমতে থাকবে, কমতে কমতে একটা সময় গিয়ে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, এই যে এখানে গিয়ে কন্টিনিউয়াস হয়ে যাবে। একই রকম ভাবে এইটা এখানে থাকবে, তারপর এটা এরকম হবে, তারপর এটা এইভাবে হবে, এইভাবে কমতে থাকবে, এইভাবে কমতে থাকবে। তাহলে এইটা হচ্ছে ভি ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 1, সো অন, ভি প্রাইম ইকুয়ালস টু 0, ভি প্রাইম ইকুয়ালস টু 1 ডট ডট ডট, এরকম একটা ব্যাপার হবে আর কি, ঠিক আছে এইটা। আচ্ছা, এইবার আমার হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশনটা হবে। এবার ট্রানজিশনটা কোথা থেকে হবে, ধরো মলিকুলটা তো সবসময় একটা স্টেবল জায়গায় বসে থাকবে, মলিকুল নিশ্চয়ই এইখানে থাকবে না বা এইখানে থাকবে না, মলিকুলটা তো একটা সবসময় স্টেবল জায়গায় থাকবে। স্টেবল মানে একদম তোমার স্টেবল ইলেকট্রনিক লেভেল, মানে মানে একদম গ্রাউন্ড ইলেকট্রনিক লেভেলের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলেও চুপ করে বসে থাকবে, কারণ ও তো সব থেকে স্টেবল জায়গায় জায়গাতে থাকবে। এবং প্রত্যেকটা সিস্টেমে সবসময় একটা মিনিমাম এনার্জি থাকে, মানে উইদাউট এনিথিং প্রত্যেকটা সিস্টেমের একটা মিনিমাম এনার্জি থাকে, মানে তার একটা ওই মানে তোমার সেটাকে বলতে পারো যে সেটা ওই থার্মাল টেম্পারেচারের জন্য, মানে থার্মাল টেম্পারেচার আমি বলতে চাইছি রুম টেম্পারেচারের জন্য হোক বা যার জন্য হোক, তার একটা মিনিমাম এনার্জি থাকে, সেটাকে কি বলি আমরা 0 পয়েন্ট এনার্জি বলি, মানে একটা মলিকুল যে মিনিমাম এনার্জিটা মানে কন্টেন করে সেটাকে বলে 0 পয়েন্ট এনার্জি। সেটা আমরা জানি একমাত্র ভাইব্রেশনের ক্ষেত্রে একটা ভাইব্রেশনাল যেটা 0 পয়েন্ট এনার্জি থাকে মিনিমাম এনার্জি, সেটা হচ্ছে হাফ এইচ নিউ। তার মানে সেই এনার্জিটাকে কন্টেন করে একটা মলিকুল চুপটি করে এইরকম একটা জায়গায় বসে আছে, অবশ্যই কিন্তু এইখানে বসে নেই,
এই যে নীল এই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেপের যে মিনিমাটা সেইখানে কিন্তু বসে নেই, ও একটা মিনিমাম ভাইব্রেশনাল এনার্জি সবসময় কন্টেন্ট করে থাকবে, যেটাকে আমরা 0 পয়েন্ট এনার্জি বলি, সেই 0 পয়েন্ট এনার্জিটা নিয়ে বসে আছে। তাহলে অবশ্যই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলে চুপ করে বসে আছে। ঠিক আছে, এটা কিন্তু খুব, এটা যদি কেউ জিজ্ঞাসা করে কেন মলিকুলটা এখানে নেই কেন এখানে আছে, তার কারণ কিন্তু এইটা, বলে এরকম একটা জায়গায় ও চুপ করে বসে আছে। এবার তুমি ওকে লাইট পাঠাচ্ছ, তাহলে লাইট পাঠালে মানে তুমি এইভাবে লাইট পাঠাচ্ছ, লাইট পাঠালে এবার উঠবে, উঠবে কি করে, তোমার এইভাবে বাবা এই জায়গাটা আমার এত হাতে হয়, মানে ধরো এইখান থেকে এইভাবে উঠবে, এবার উঠবেটা কি করে, এরকম একটা জায়গায় যাবে, এরকম একটা জায়গায় যাবে। আচ্ছা এইবার এইখানে ব্যাপার আছে, ঠিক আছে, দাঁড়াও আমি আসলে এখানে আমি আরেকটু ভালো করে আঁকি, দাঁড়াও এখন এই যে একদম সিম্পলের জন্য না একটুখানি ভালো করে আঁকি, দাঁড়াও এটা হচ্ছে এক্স্যাক্টলি এর সমান সমান আগে আঁকি, এইভাবে যার মধ্যে আমার ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, এইটা 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 এইভাবে আছে, তাহলে ভি প্রাইম ইকুয়ালস টু 0, ভি প্রাইম ইকুয়ালস টু 1 ডট 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 এইভাবে। তাহলে এইবার এখান থেকে আমি হচ্ছে ওইটা আমার যাবে, তাহলে সেটা উঠবে ধরো এইখানে, এইভাবে এইখানে, এইটা কি হলো ব্যাপারটা দেখো, এই প্রত্যেকটা ভাইব্রেশনাল লেভেলের আমরা ওয়েভ ফাংশনগুলো কি করে আঁকতাম, প্রত্যেকটা ভাইব্রেশনাল লেভেল মানে এইটা এখানে এইটা এইভাবে আছে, এইটার ক্ষেত্রে এইটা এইভাবে গিয়ে এইভাবে আছে, মানে প্রবাবিলিটি ডেন্সিটি আঁকতাম না, এইটার ক্ষেত্রে এরকম গিয়ে এরকম ক্ষেত্রে এইভাবে আছে, এইভাবে এইখানেও তাই, এইটার ক্ষেত্রে এইভাবে আছে, এইটার ক্ষেত্রে এইভাবে গিয়ে এইভাবে আছে, এইটার ক্ষেত্রে এইরকম এসে এইরকম আছে এন্ড সো অন, এইভাবে এইভাবে আছে। আচ্ছা দেখো এবার মলিকুলটা ডিরেক্ট এইখানে উঠলো, এইখানে উঠলো, হ্যাঁ এইটা, আচ্ছা এইবার এবারে মলিকুলটা তো এইখানে যে উঠলো, এবার এখানে প্রশ্ন হতে পারে যে এ কেন এখান থেকে গিয়ে তো এইদিকেও যেতে পারতো, মানে এটা কেন সবসময় এরকম ডিরেক্ট ট্রানজিশন হবে, এ তো এখান থেকে গিয়ে এইভাবে এইদিকেও যেতে পারতো, আবার এইখান থেকে গিয়ে এদিকেও যেতে পারতো, এরকমও তো হতে পারতো, তাহলে সবসময় এইটা কেন হবে, এইখানে এটাই হচ্ছে বেসিক্যালি বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনের কনসিকোয়েন্স, যেটা কি বলছে যে দেখো যদি তোমার গ্রাউন্ড স্টেটে মলিকুলটা এখানে বসে আছে, যদি এখান থেকে এই দিকে যেতে হয়, তার মানে কি হচ্ছে দেখো এইখানে কি এইটুকু হচ্ছে আমার ধরো R0, মানে আমার গ্রাউন্ড স্টেটে যে বন্ড লেন্থটা, এবার সেই এটা যদি এইখানে চলে যায় তার মানে কি হচ্ছে এইখানে এই এতটা আমার কি হয়ে যাবে, এতটা হয়ে যাবে আমার ধরো যেটা আদার দেন R0 হয়ে যাবে, মানে যদি আমি R বলি তাহলে অবশ্যই R গ্রেটার দেন R0 হয়ে যাবে, তার মানে এই যে ইলেকট্রনিক ট্রানজিশন যেটা হলো হুইচ ইজ ভেরি 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 ফাস্ট, এবং যার টাইম স্কেলটা ভাইব্রেশনাল রোটেশন এই সময়ের থেকে অনেকটা হচ্ছে গিয়ে ফাস্ট হয়, অনেকটা বেশি আর কি, যার মানে কি বেশি মানে বলতে চাইছি অনেকটা কম আর কি, অনেকটা কম, মানে ভীষণ ফাস্ট ট্রানজিশন হয়, সেই ফাস্ট ট্রানজিশনের মধ্যে যদি এই কন্ডিশনটা হতে হয় তাহলে তো তার বন্ড লেন্থে চেঞ্জ করতে হচ্ছে, বন্ড লেন্থ চেঞ্জ হচ্ছে মানে কি, মানে তার এই দিকটা তো নিউক্লিয়ার কোঅর্ডিনেট আমরা আর কি মানে প্লট করি, তার মানে নিউক্লিয়ার কোঅর্ডিনেটে চেঞ্জ হচ্ছে, নিউক্লিয়ার কোঅর্ডিনেটে সেটা ধরো তোমার ভাইব্রেশনাল বলতে পারো, মানে যেহেতু বন্ড লেন্থটা চেঞ্জ হচ্ছে ভাইব্রেশনাল বলতে পারো, বা রোটেশন মানে ওরকম একটা কিছু, মানে তোমার লিনিয়ার একটা কিছু চেঞ্জ হচ্ছে ভাইব্রেশন বলতে পারো, ট্রান্সলেশনাল বলতে পারো, ওটা চেঞ্জ হচ্ছে নিউক্লিয়ার মোশনের, মোট কথা নিউক্লিয়ার যে ডিগ্রি মানে যে আর কি মোশন বলতে পারো, বা নিউক্লিয়ার কি বলবো এটাকে কোঅর্ডিনেট বলতে পারো, সেই কোঅর্ডিনেটের একটা চেঞ্জ হচ্ছে, যদি তুমি এইদিকে যাও এইটাতে যাও অথবা যদি এইটাতে যাও সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা তো হতে পারবে না, কারণ
এই 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 ইলেকট্রনিক লেভেলটা ইলেকট্রনিক ট্রানজিশনটা ভীষণ ফাস্ট। এই এতটা কম সময়ের মধ্যে, মানে এরকম একটা ইনস্ট্যান্টেনিয়াস ট্রানজিশনের মধ্যে কখনোই নিউক্লিয়ার কোনো চেঞ্জ হতে পারে না, নিউক্লিয়ার কনফিগারেশনের কোনো চেঞ্জ হতে পারে না। সেটাই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন আমাদের বলছে। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন আমাদের সেটাই বলেছে যে নিউক্লিয়ার মোশন এবং ইলেকট্রনিক মোশন কমপ্লিটলি ডিকাপেল, তাদের টাইম স্কেলের মধ্যে এতটাই তফাৎ যে তারা কমপ্লিটলি ডিকাপেল। তার মানে যদি ইলেকট্রনিক ট্রানজিশন ঘটলে যদি নিউক্লিয়ার মোশন ঘটে যায়, তাহলে তো তারা কাপেলড হয়ে যাচ্ছে, তার মানে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন ভায়োলেট করে যাচ্ছে, বা সেটা তো হতে পারে না। সেই জন্য ট্রানজিশন সবসময় ভার্টিক্যাল ট্রানজিশন হবে, কখনোই এরকম টাইপের কোনো ট্রানজিশন হবে না। ইলেকট্রনিক ট্রানজিশন ইজ অলওয়েজ ভার্টিক্যাল, এবং সেটা এতটাই ফাস্ট, এতটাই ইনস্ট্যান্টেনিয়াস ট্রানজিশন যে সেই সময়ের মধ্যে কোনো রকম নিউক্লিয়ার ট্রানজিশন হবে না, কোনো রকম মানে নিউক্লিয়ার চেঞ্জ মানে চেঞ্জ ইন নিউক্লিয়ার কনফিগারেশন বা চেঞ্জ ইন নিউক্লিয়ার কোঅর্ডিনেট ঘটবে না। এইটাকে বলা হয় ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল বলে যে ইলেকট্রনিক ট্রানজিশন ইজ অলওয়েজ ফাস্টার, মানে ইজ অলওয়েজ ভার্টিক্যাল ট্রানজিশন। ইলেকট্রনিক ট্রানজিশন ইজ অলওয়েজ দ্য ভার্টিক্যাল ট্রানজিশন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হবে না কখনোই, মানে এইটা আর এইটা কখনোই হবে না, সবসময় এই মাঝখানটাই হবে। ঠিক আছে, এইটা তাহলে তাহলে আমি কি বললাম, তাহলে এই জিনিসগুলো আমি বলবো। ঠিক আছে, যে তার মানে আচ্ছা এইটা একটা বলবো, তার আগে ঠিক আছে এইটা আগে লিখে দিই। তাহলে কি হলো যে আচ্ছা এটা, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমি এই যে আমার এই যে মানে কেন আমি এই আচ্ছা প্রথমত আমার মলিকুলটা কেন সব এখানে বসে আছে, একটা তো এটা স্টেবিলিটির জন্য, আরেকটা কি আমরা জানি অ্যাট নর্মাল টেম্পারেচারে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল ইজ দ্য মোস্টলি পপুলেটেড ওয়ান, তার মানে অবশ্যই সেখানে থাকবে। তাহলে মোস্টলি এখান থেকে সবসময় ট্রানজিশনটা ভি ইকুয়ালস টু 0, মানে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল থেকেই হবে, কারণ গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল ইজ দ্য মোস্টলি পপুলেটেড ওয়ান, এবং সেটা সবসময় একটা ভার্টিক্যাল ট্রানজিশন হবে, সব সময় ভার্টিক্যাল ট্রানজিশন হবে আর কি। ঠিক আছে, সেটাতে কোনো মানে আর কি থাকবে না, মানে কোনো রকম মানে অন্য হবে না, মানে অন্য কিছু ট্রানজিশন হবে না, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে সেই জিনিসগুলো আমরা বলে দেবো, সেটা বলার আগে আরো কতগুলো জিনিস বলে নিই। হ্যাঁ, সেটা বলার আগে আরো কতগুলো জিনিস বলে নিই, যে এই ইলেকট্রনিক ট্রানজিশনটা যেটা হচ্ছে এর একটা সিলেকশন রুল থাকবে। সেই সিলেকশন রুল কি, যে দিস electronic transition is allowed by সিলেকশন রুল। সেই সিলেকশন রুলটা কি, সেটাকে বলা হয় ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল, এইটাকে বার করতে হয়। ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল, সেটা হচ্ছে টিএমআই। সেই টিএমআইটা কি, সেটা হয় হচ্ছে এইরকম দেখতে, সাই জি ডাইপোল মোমেন্ট অপারেটর মিউ, যেটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অপারেটর সাই এক্সাইটেড, এইটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে, এইটার একটা নন জিরো ভ্যালু হতে হবে। আরো অনেক রকম ভাবে এটাকে ডিফাইন করা যায়, সেটা পরে আমরা বলবো। আপাতত যেটা মনে রাখো যে এইটা যেটা মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অপারেটর, বেসিক্যালি যেটা ডাইপোল মোমেন্ট হয়, ইলেকট্রনিক চার্জ ইনটু ডিস্টেন্স বিটুইন আর কি টু ইলেকট্রন বা ডিস্টেন্স বিটুইন টু অ্যাটম আর কি, মানে ডাইপোল মোমেন্ট অপারেটর যেটা হবে আর কি, মানে যদি এখানে আমার এক্সাইটেড স্টেট আর গ্রাউন্ড স্টেট হয়, তাহলে এক্সাইটেড স্টেট আর গ্রাউন্ড স্টেটের মধ্যে যে ডাইপোল মোমেন্টের চেঞ্জ হচ্ছে আর কি, তার জন্য যে করসপন্ডিং অপারেটর সেই ডাইপোল, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অপারেটর। সেইটা আর একদিকে গ্রাউন্ড স্টেট একদিকে এক্সাইটেড স্টেট, এইটা এই ম্যাট্রিক্স এলিমেন্টটা যেটা, এই ম্যাট্রিক্স এলিমেন্টটাকে বার করতে হবে, যার একটা নন জিরো ভ্যালু হতে হবে, বা সিমেট্রির ভাষায় হচ্ছে এর একটা ইভেন সিমেট্রি থাকতে হবে, তাহলেই ট্রানজিশনটা পসিবল। এটা হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি সিলেকশন রুল, এটা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি সিলেকশন রুল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে টিএমআইটাকে যদি আমরা লিখি ভেঙে আরো, তাহলে সেই জিনিসটা কেমন দেখতে হবে, টিএমআইটা হবে হচ্ছে ধরো সাই জি। এবার এই সাই জিটা মানে কি, এটা মানে হচ্ছে টোটাল
টোটাল মানে এটা হচ্ছে এই টোটালটার যদি ওয়েভ ফাংশন বলি তাহলে এটা হচ্ছে সাই জি, এটা হচ্ছে গিয়ে সাই এক্সাইটেড, এই টোটাল স্টেটটার আর কি। তাহলে সাই জি এর মধ্যে কি আছে, ইলেকট্রনিক স্টেট আর ভাইব্রেশনাল লেভেল, ইলেকট্রনিক লেভেল আর ভাইব্রেশনাল লেভেল আছে। তার মানে সাই জি ইজ দ্য মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ ইলেকট্রনিক লেভেল অ্যান্ড ভাইব্রেশনাল লেভেল। আরো লেভেলগুলো আছে বাট সেগুলো কনসিডার করছি না, ফর দ্য সিম্পলিসিটি শুধু ভাইব্রেশন অব্দি কনসিডার করছি। তাহলে এটা হয়ে যাবে মানে যেখানে হচ্ছে এই সাই জিটা কি, সাই জি অ্যান্ড সাই এক্সাইটেড এগুলো কি, এটা হচ্ছে তোমার হচ্ছে মানে ওয়েভ ফাংশন, মানে মলিকুলার ওয়েভ ফাংশন ফর দ্য গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, মলিকুলার ওয়েভ ফাংশন ফর দ্য এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, ঠিক আছে। তাহলে মলিকুলার ওয়েভ ফাংশন মানে কি, মানে আবার হচ্ছে গিয়ে সাই জি ইলেকট্রনিক ইন্টু সাই জি ভাইব্রেশন, এইটা একটা আছে, করে হচ্ছে তোমার মিউ ইলেকট্রনিক করে সাই এক্সাইটেড ইলেকট্রনিক ইন্টু সাই এক্সাইটেড ভাইব্রেশন, এইভাবে আমরা লিখতে পারবো। এটা কি করে লিখছি, কারণ আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন এটা লেখা যায়, আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন আমরা লিখতে পারি যে টোটাল সাই হচ্ছে সাই ইলেকট্রনিক ইন্টু সাই ভাইব্রেশনটা লিখতে পারি সেই জন্য। তাহলে এখান থেকে এবার এটাকে আলাদা আলাদা করে দাও, যে সাই জি ইলেকট্রনিক ইন্টু মিউ ইলেকট্রনিকটা এখানে চলে আসবে, করে সাই জি মানে সাই এক্সাইটেড ইলেকট্রনিক হয়ে যাবে, সাই এক্সাইটেড ইলেকট্রনিক হয়ে গেল, আর তার সাথে থেকে গেল সাই, ধরো মানে এইটাকে ধরো আমি যদি মানে বেসিক্যালি আমি এটাকে আমি না মানে এটাকে এরকম ভাবে লিখছি, মানে মানে এই যে এই সাই জিটাকে এখানে জি না লিখে না এটাকে আমি ভি দিয়ে লিখছি, তাহলে আমাদের ভাইব্রেশনটা বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে সাই ভি ভাইব্রেশন, এটাকে সাই ভি প্রাইম বলছি, কারণ সেরকমই আমরা দেখে এসেছি যে গ্রাউন্ড লেভেলগুলোকে যদি ভি দিয়ে বলে এক্সাইটেড লেভেলগুলোকে আলাদা কিছু দিয়ে বলাই ভালো, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হবে হচ্ছে সাই ভি ভাইব্রেশন ইন্টু সাই ভি প্রাইম ভাইব্রেশন, এইটা যেটা হলো এইটা এইটা। তাহলে দেখো, তাহলে এইটা হলো, তাহলে এই যে এই জিনিসটা এইটা কিন্তু পিওরলি ইলেকট্রনিক, কারণ এটা এই প্রথম সাই জি ইলেকট্রনিকটা ইলেকট্রনিক ওয়েভ ফাংশন, আর সাই এক্সাইটেড ইলেকট্রনিকটাও ইলেকট্রনিক ওয়েভ ফাংশন ফর দ্য গ্রাউন্ড স্টেট, আর এটাও ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট অপারেটর। এটা হচ্ছে পিওরলি ইলেকট্রনিক একটা ব্যাপার, এইটাকে বলা হয় ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট। মানে তুমি একটু আগে পড়লে ট্রানজিশন ডাইপোল মোমেন্ট, সেটা হচ্ছে একটা মলিকুলের জন্য ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির সিলেকশন রুল, আর যার মধ্যে এটা হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট বা ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট ইন্টিগ্রাল, একটু আগে পড়লাম ট্রানজিশন ডাইপোল মোমেন্ট ইন্টিগ্রাল, এটা হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন ডাইপোল মোমেন্ট ইন্টিগ্রাল। আর এই যে পার্টটা যেটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পিওরলি একটা ভাইব্রেশনের ব্যাপার, এইটা বেসিক্যালি যেটা দিচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশনের ওপর ভাইব্রেশনের এফেক্টটাকে দিচ্ছে, এইটাকে বলা হয় তাহলে ইনটু এইটা হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর, যেটা হচ্ছে এফসিএফ, এইটা ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ব্যাপার, এইটা হয়, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর। তার মানে মানে বেসিক্যালি ফরে এখান থেকে যেটা আমরা বলতে পারি যে ফরে পার্টিকুলার ইলেকট্রনিক ট্রানজিশন it is the Frank Condon factor that determines the intensity or intensity distribution due to transition from one vibrational level to
অ্যানাদার। এই ফ্র্যাঙ্কন ফ্যাক্টরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে মানে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য, ট্রানজিশনের ওপর ভাইব্রেশনাল ট্রানজিশনের কি এফেক্ট থাকবে সেইটা ডিটারমাইন হয় এই ফ্র্যাঙ্কন্ডন ফ্যাক্টর দিয়ে। মানে কোন ধরো তুমি ধরো কোনো একটা ইলেকট্রনিক ট্রানজিশন হয়েছে, ঠিক আছে? এবার তুমি এক্সপেক্ট করছো যে ঠিক আছে, এটা তো ইলেকট্রনিক ট্রানজিশন হয়েছে, মানে এরকম একটা লেভেল থেকে এরকম একটা লেভেলে হয়েছে, সেই লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ এরকম একটা কিছু আসছে, তাহলে আমার স্পেকট্রাটা এরকম একটা কিছু পাওয়া উচিত। বাট তুমি দেখছো সেরকম স্পেকট্রা না পেয়ে তুমি তার সাথে আরো কিছু ছোট 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 মানে শোল্ডার পাচ্ছ। তাহলে সেই শোল্ডারগুলো কেন আসে? তখন লোকে ফিরে গেল যে আমার তো একটা সিম্পল ইলেকট্রনিক ট্রানজিশন, মানে আমার তো একটা সিম্পল ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে, মানে ধরো কোনো একটা S0 থেকে কোনো একটা S1 এ ট্রানজিশন হচ্ছে, এবং তাদের মধ্যে যা এনার্জি গ্যাপ সেটা করে টোরে দেখা যাচ্ছে যে 450 ন্যানোমিটারে আমার একটা স্পেকটা পাওয়া উচিত। তাহলে অবশ্যই আমি এরকম একটা স্পেকটা এক্সপেক্ট করছি যেটা হচ্ছে ওই 450 ন্যানোমিটারে এরকম পাওয়া উচিত, এরকম একটা পাওয়া উচিত। বাট ইনস্টেড অফ দিস এরা যেটা মানে এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া যাচ্ছে, হয়তো 450-তে একটা এসে এরকম ভাবে একটা কিছু পাওয়া যাচ্ছে। তাহলে হোয়াট অ্যাবাউট দিস? এই যে ছোট একটা শোল্ডার মতো পাওয়া যাচ্ছে, এটা কি? তখন লোকে ফিরে গেল আসলে এইটা হচ্ছে ওই ভাইব্রেশনাল, ওই ফ্র্যাঙ্কন্ডন ফ্যাক্টর, ভাইব্রেশনাল লেভেলের যে ট্রানজিশনটা হচ্ছে তার জন্য কিছু ছোট শোল্ডার পাওয়া যায়। এইটাকেই বলা হয় ইলেকট্রনিক স্পেক্ট্রার উপর ভাইব্রেশনাল স্পেক্ট্রার এফেক্ট। ঠিক আছে এইটা। এবং আমি এখান থেকে ওই মানে সিলেকশন মানে 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 হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। ঠিক আছে, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে এই ভাইব্রেশনাল এর ব্যাপারটা। এবং ভাইব্রেশনালের ক্ষেত্রে আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে ঠিক আছে, তাহলে এইখানে তো মানে ঠিক আছে ইলেকট্রনিক লেভেল তো যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় না, তার কিছু সিলেকশন রুল আছে। একটা তো ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ওই যে লাপোর্টে সিলেকশন রুল, যেটাকে বলে স্পিনটা সেম স্পিন হতে হবে তবেই যেতে পারবে, এবং তার মধ্যে আবার ভাইব্রেশনাল ট্রানজিশন হচ্ছে। তাহলে ভাইব্রেশনাল ট্রানজিশনের সিলেকশন রুল কি? এইখানে মানে এই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির মধ্যে যে ভাইব্রেশনাল ট্রানজিশনটা হচ্ছে না, সেটার কোনো সিলেকশন রুল নেই। এটা যেখান থেকে যা খুশি হতে পারে, মানে দেয়ার ইজ নো মানে সিলেকশন রুল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভাইব্রেশনাল স্টেট। ঠিক আছে, তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে সেটা আমি এই পাতায় লিখি, কারণ ওই পাতায় ওরকম মোটা মোটা লেখা হবে নিচের দিকে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে ডিউরিং electronic transitions there is no ঠিকই আছে, there is no selection rule associated to the two vibrational স্টেটস। তার মানে কি, মানে ধরো তোমার যা খুশি হতে পারে, 0 0 হতে পারে, 0 1 হতে পারে, মানে তোমার 0 0 হতে পারে, বা মানে মানে 0 থেকে 0 ট্রানজিশন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, 1 0 হতে পারে, মানে 0 থেকে 1 ট্রানজিশন হয়েছে আর কি। হ্যাঁ, মানে মানে এটা সবসময় তোমার হচ্ছে এইটা হচ্ছে কি মানে এরকম ভাবে, মানে তুমি 1 0 হতে পারে, তারপরে 2 0 হতে পারে, অ্যান্ড সো অন। মানে ব্যাপারটা কি, মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রথমে আগে ভি ফাইনাল লিখতে হবে, তারপরে হচ্ছে ভি ইনিশিয়াল, এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে কনভেনশন, মানে 0 1 0 2 0 3 যা খুশি হতে পারে। ঠিক আছে, এটা ব্যাপার এটা। আচ্ছা, তাহলে এর থেকে আর একটা কি বলেছি, আর একটা ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছি। তাহলে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটা এখানে স্টেট করে দিয়ে আজকে আমরা শেষ করব, কারণ ওটা আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল, এটা দিয়ে আমরা শেষ করব যে electronic transition takes place so quickly
that during vibration, that during electronic transition, nuclear during electronic transition, nuclear geometry does not change at all. Electronic transition takes place so quickly that during electronic transition, nuclear geometry does not change at all. In other words, electronic transition is always a vertical transition. Electronic transition is always a ভার্টিক্যাল ট্রানজিশন, যেটা আমি তখন বলছিলাম সব সময় ভার্টিক্যাল হবে। ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল is a consequence of Born-Oppenheimer approximation, যেটা বললাম সব সময় এটা হবে। ঠিক আছে, আচ্ছা এইটার সাথে আরো কিছু কথা আর কি জুড়ে আছে, সেটা 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 বলি। এইটা ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। এটার সাথে আরো কিছু কথা জুড়ে আছে, সেটা বলি বা এই ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল থেকে আরেকটু ভালো করে ডিসকাস করে পরের দিন শুরু করব, তখন বলে দেবো যে তাহলে দেখো তাহলে সবসময় এটা একটা ভার্টিক্যাল ট্রানজিশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার ভার্টিক্যাল ট্রানজিশন হলে যদি আমার এক্স্যাক্টলি এক্সাইটেড স্টেটটা গ্রাউন্ড স্টেটের মতো হয়, মানে নিউক্লিয়ার মানে জিওমেট্রি ওয়াইজ যদি এক্স্যাক্টলি সেম হয়, তাহলেই তুমি একদম এক্সাইটেড স্টেটটা গ্রাউন্ড স্টেটের উপরে পড়ছে, তাহলেই একমাত্র পড়ছে। যদি সেটা না হয়, মানে ধরো এক্সাইটেড স্টেটে গিয়ে আমার নিউক্লিয়ার মানে কোঅর্ডিনেটের কিছু চেঞ্জ হয়েছে, এক্সাইটেড স্টেটে যাওয়ার পর, মানে ডিউরিং ভাইব্রেশন না, স্টেটে যাওয়ার পর কিছু চেঞ্জ হয়েছে, তাহলে সেটা হতেই পারে। তাহলে সেই জন্য তখন আমার এক্সাইটেড স্টেটটা হয়তো এই ডান দিকে ঘেসে হতে পারে, একটু বাঁ দিকে ঘেসে হতে পারে। তখন বোঝা যাচ্ছে যে যে পার্টিকুলার কোঅর্ডিনেটটা তুমি এখানে এক্স অ্যাক্সিস বরাবর কনসিডার করছো, সেই পার্টিকুলার কোঅর্ডিনেটের হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে ইন দ্য এক্সাইটেড স্টেট দ্যান দ্য গ্রাউন্ড স্টেট। তাহলে সেক্ষেত্রে তো তোমার এই ট্রানজিশনটা ভার্টিক্যাল হলে এটা একদম জিরো থেকে এই জিরোতে গিয়ে পৌঁছাবে না, সেটা তো অন্য কোথাও গিয়ে পৌঁছাতে পারে। তাহলে মানে ভার্টিক্যালই হবে, কিন্তু সেটা ধরো একটুখানি ধার ঘেসে গিয়ে পৌঁছাতে পারে। মানে তুমি একদম ভি ইকুয়ালস টু গ্রাউন্ড স্টেটের ভি ইকুয়ালস টু জিরো লেভেল থেকেই, মানে ট্রানজিশন সবসময় এখান থেকে হবে এবং ভার্টিক্যাল হবে। সেইটা তুমি করলে, করার পর এক্সাইটেড স্টেটটা হয়তো একটু ডান দিকে ঘেঁষা হলো বা একটু বাঁ দিকে ঘেঁষা হওয়ার জন্য এই এই মানে আলটিমেটলি মলিকুলটা গিয়ে বা এক্স্যাক্ট যে সবসময় এই ভি ইকুয়ালস টু জিরোতে পৌঁছাবে তা তো না, সেটা অন্য জায়গায় গিয়েও পৌঁছাতে পারে। তাহলে সেটা কিসের ওপর বেস করে প্রথমত যাবে, কি ব্যাপার হবে সেই জায়গাটা, এইরকম কিছু কিছু জিনিস নিয়ে একটু কথা বলার আছে। এবং সেখান থেকে ওই মানে কি কি পসিবিলিটি হতে পারে, কোনগুলো সব থেকে বেশি প্রভাব মানে তোমার ইন্টেন্সিটি বেশি হবে, মানে কোন ট্রানজিশনের ইন্টেন্সিটি সব থেকে বেশি হবে, কোনটা লিস্ট ইন্টেন্স হবে, কোনটা মোস্ট ইন্টেন্স হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আরো কিছু কথাবার্তা বলার আছে। মোট কথা আমি যেটা বলতে চাইছি যে পরের দিনের ক্লাসে আমরা আবার এই ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালটা থেকে আবার শুরু করব, কারণ এটাখানে আরো কিছু কথাবার্তা বলার আছে। আমি ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপালের যে কথাটা মেইনলি বলা
মানে মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন এতটাই ফাস্ট যে সেই ট্রানজিশনে ডিউরিং দ্যাট ট্রানজিশন নিউক্লিয়ার জিওমেট্রির কোনো চেঞ্জ হবে না। আফটার দ্য ট্রানজিশন মানে ট্রানজিশনের এফেক্ট হিসাবে নিউক্লিয়ার জিওমেট্রি চেঞ্জ হতে পারে, বাট ডিউরিং দ্য ট্রানজিশন নিউক্লিয়ার জিওমেট্রির কোনো চেঞ্জ হবে না। বা অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রনিক ট্রানজিশন ইজ অলওয়েজ ভার্টিক্যাল ট্রানজিশন, যেটা বেসিক্যালি, এবং এই যে ইলেকট্রনিক ট্রানজিশনের সময়ে নিউক্লিয়ার জিওমেট্রির কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ ওই দুটোর টাইম স্কেল সম্পূর্ণ আলাদা, ওই দুটো সম্পূর্ণ ডিকাপেল দুটো মোশন, যেটাই আমাদের বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বলে। সেই জন্য ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল ইজ এ কনসিকোয়েন্স অফ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। এইটুকু আমি বলে রাখলাম, কিন্তু এখানেই শেষ হয় না, এখানে আরো কিছু মানে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল অনওয়ার্ডস আরো অনেক কথা বলার আছে। এবং ফাইনালি ওই ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরটা মানে ভাইব্রেশনাল ট্রানজিশনটা কি করে ইলেকট্রনিক ট্রানজিশনের উপরে কি এফেক্ট ফেলছে, সেই জিনিসগুলো এক একটা করে এগিয়ে গিয়ে আমাদের বলা আছে। তাহলে এরপর থেকে যে জিনিসটা, এরপর থেকে মানে ইনক্লুডিং দ্য তোমার হচ্ছে এই ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল এবং তার যে পরের জিনিসগুলো, সেইগুলো নিয়ে আমরা একটুখানি মানে পরদিন শুরু করব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই অবধি রাখছি, পরদিন এরপর থেকে নিয়ে শুরু করব। ঠিক আছে? এইটা পরদিন মানে আবার পরের রবিবার। হ্যাঁ, এইটা ঠিক আছে। তাহলে বলো এই অবধি সবাই বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার।